লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ, ফিরতি যাত্রা ব্যবস্থাপনায় প্রশাসনের সিদ্ধান্ত আজ। কোভিড চিকিৎসায় ৪৩টি অক্সিজেন প্ল্যান্ট কিনছে সরকার। ফেসবুকে বন্ধুত্বের ফাঁদ পেতে অ্যাকাউন্ট হ্যাক, রাজনৈতিক দলের ভুয়া পদের পরিচয় ব্যবহার, লাখ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক গ্রেফতার। রাবার ড্যামে বদলে গেছে দিনাজপুরের ৭ উপজেলার জীবন জীবিকা। শুষ্ক মৌসুমে ৯,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধা, খাদ্যশস্য উৎপাদনে ব্যাপক সাফল্য। ভোরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বিশ্বের অন্যান্য দেশের মতো জার্মানিতেও ইসরায়েলের আগ্রাসন বিরোধী সমাবেশে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন পুলিশ সহ বিক্ষোভকারী আহত হন। বার্লিন থেকে সমাবেশে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। ফিলিস্তিনের নিরস্ত্র সাধারণ জনগণের উপর ইসরায়েলের নগ্ন হামলার প্রতিবাদে শনিবার দিনভর জার্মানির রাজধানী বার্লিনে জড়ো হয় কয়েক হাজার মানুষ। বেলা বাড়ার সাথে সাথে শান্তিপূর্ণ সমাবেশ থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে লক্ষ্য করে কয়েক দফা পাথর ও বোতল নিক্ষেপে সমাবেশটি পরিণত হয় অশান্তিতে। শুরু হয় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন। এক পর্যায়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলে রাস্তা দখল করে বিক্ষোভ বড় হতে থাকে। এ সময় ইসরায়েলিদের বর্বর হামলায় ফিলিস্তিনির অসহায় সাধারণ নাগরিকদের হত্যা ও নির্যাতন অবিলম্বে বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা। ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানাতেই আমরা আজ এই সমাবেশে একত্রিত হয়েছি। দেখুন না, রমজান মাসের মাঝামাঝি থেকে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদের সাধারণ মানুষকে মারছে তা কোনোভাবেই কাম্য নয়। এটা আর মেনে নেওয়া যায় না। জানি না গাজায় আমাদের আত্মীয় স্বজনরা কত কষ্টে আছে, বেঁচে আছে কিনা তাও জানি না। দেখুন, এটা কি মেনে নেওয়া যায়? বর্বর ইসরায়েলি সরকার গত 7 দিনে 150 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। তার মধ্যে নারী ও শিশুরা রয়েছে। তারা ক্ষমার অযোগ্য। ইসরায়েলের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব আমরা। সমাবেশের এক পর্যায়ে বিক্ষোভকারীরা ইসরায়েল এখনই হামলা বন্ধ না করলে রাজপথ ছেড়ে না যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ইসরায়েলের আগ্রাসন থেকে মুসলমানদের এই পবিত্র ভূমিকে উদ্ধার করার জন্য আজকে এই লক্ষ লক্ষ মানুষের সমাগম জার্মানির রাজধানী বার্লিনে। এদিকে সমাবেশে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে জার্মানির রাজনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করছেন দুদেশের মধ্যে শীঘ্রই আলোচনায় না বসলে দুদেশের যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে, আর তাতে মরবে শুধু নিরস্ত্র অসহায় সাধারণ মানুষেরাই। তাই হামাস ও ইসরায়েলি বাহিনীকে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানানো হয়। সমাবেশে অংশ নেওয়া প্রত্যেকেই মনে করছেন জার্মানির মতো পশ্চিমা বিশ্বের দেশগুলো যদি কিছুটা উদ্যোগ নেয় তাহলে দীর্ঘদিনের যে বিরোধ সেই ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এখনো সম্ভব। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইসরায়েল বিরোধী বিক্ষোভের আরও খবর থাকছে পরের অংশে। এবার অন্য প্রসঙ্গ। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন আরও 7 দিন বাড়িয়ে 23 মে পর্যন্ত করা হয়েছে। ঈদের ফিরতি যাত্রা ব্যবস্থাপনায় আজই সিদ্ধান্ত নেওয়ার কথাও বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে ঢাকামুখী মানুষের ঢলে তৃতীয় ঢেউয়ের ঝুঁকি রুখতে পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা করার তাগিদ বিশেষজ্ঞদের। অন্যদিকে শনিবার দেশে করোনায় মারা গেছেন 22 জন, শনাক্ত হয়েছেন 261 জন। বিধিনিষেধ, লকডাউন, চেকপোস্ট সবকিছুই উপেক্ষা করে মানুষ ঠিকই ছুটেছে বাড়ির পানে। সেই সঙ্গে বয়ে নিয়ে গেছে সংক্রমণের ঝুঁকি। এবার ফেরার পালা। সেই যাত্রা কতটা নিরাপদ হবে? বিশেষজ্ঞরা বলছেন সর্বনাশ যা হবার হয়তো হয়েই গেছে। তাই শঙ্কা আছে তৃতীয় ঢেউয়ের। সারা বাংলাদেশের বিভিন্নখানে সংক্রমণটা যাবে এটা সন্দেহ নেই, এবং তার সঙ্গে যদি ভারতীয় ভেরিয়েন্ট কোনোভাবে যুক্ত হয় সেইটার আমরা একটা বৃদ্ধি দেখব। ঈদের পরে নতুন ওয়েভ হবে কিনা এটা হওয়ার খুবই সম্ভাবনা। আল্লাহ আমাদেরকে এতদিন বাঁচাই রাখছে, সেভাবে যদি আল্লাহ বাঁচিয়ে দেয় তাহলে হয়তো নাও হতে পারে। আদারওয়াইজ একটা ওয়েভ আমাদের আসার কথা। তারা বলছেন যারা গেছেন তারা তো ফিরবেনই, তাই ফেরার ক্ষেত্রে যেন এমনটা আবার না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে হয়তো কিছুটা হলেও লাগাম টানা যাবে সংক্রমণের। তাদের জন্য যথেষ্ট পরিমাণ বাসের ব্যবস্থা করা, যাতে করে তারা গাদাগাদি করে না আসতে হয়। এইটা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো তারা দায়িত্ব নিতে পারে। মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে।
এগুলো করে যদি আস্তে আস্তে লোকজন আসে এবং এটা করা সম্ভব হয়, এটা সংক্রমণ কমাবে। বাড়ি ফেরার এই ঝক্কিকে সহনীয় করতে এরই মধ্যে সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরও। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ফিরতি পথে যেন একই পরিস্থিতির পুনরাবৃত্তি না হয় সেই ছক কষে সিদ্ধান্ত হবে প্রথম কর্মদিবসে। একটা মিটিং হবে, বিষয়গুলো কোন প্রক্রিয়াতে করা যায় প্রজ্ঞাপন হবে, প্লাস হচ্ছে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো অবশ্যই আমরা চাই যে স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের ফিরিয়ে নিয়ে আসা, এভাবে ঝক্কি ঝামেলা নিয়ে গেল তারা, ফেরাটা যাতে পরিস্মুথ হয় তাদের। এদিকে চলমান বিধিনিষেধ 23 মে পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফিরতি পথেও মানুষের ঢল নামলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে এক অনলাইন বার্তায় তিনি কথা বলেন। দেশের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার আহ্বান জানান তিনি। ঈদের পরেও কর্মস্থলে ফিরে আসা যাত্রায় বাঁধ ভাঙ্গা জনস্রোতের আশঙ্কা করা হচ্ছে। এতে করোনা সংক্রমণ শেখ হাসিনা সরকারের সর্বাত্মক চেষ্টায় আপাত দৃষ্টে কিছুটা নিয়ন্ত্রিত মনে হলেও গাদাগাদি অবস্থায় চলাচলের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমত অবস্থা জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদ পরবর্তী চলাচলের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা পালনের আহ্বান জানাচ্ছি। কোভিড রোগীদের চিকিৎসায় 43টি অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে 4টি কেনা হয়ে গেছে। জুলাই নাগাদ পৌঁছে যাবে কেন্দ্রীয় ওষুধাগারে। বসানো হবে সরকারি কোভিড হাসপাতালে। প্রতি সেট প্ল্যান্ট নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করবে 1000 শয্যায়। করোনা চিকিৎসায় একমাত্র ভরসা বলতে গেলে অক্সিজেন, আর সেক্ষেত্রে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দরকার সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম। আর করোনার 2 ধাক্কায় এর অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। অবশেষে নড়ে চড়ে বসেছে সরকার। কেনা হচ্ছে 40টির বেশি অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট। এক একটি মেশিন স্বয়ংক্রিয়ভাবে প্রতি মিনিটে 405 লিটার পর্যন্ত অক্সিজেন উৎপাদনে সক্ষম। প্রতি সেট মেশিন থেকে অক্সিজেন সরবরাহ করা যাবে 1000 শয্যায়। প্রয়োজনে সিলিন্ডারের মাধ্যমেও অক্সিজেন সরবরাহ করা যাবে। আমরা তো প্রাকৃতিক অক্সিজেন গ্রহণ করি, তো এই মেশিন দ্বারা আমরা জেনারেটরে আমরা যে রোগীদেরকে যে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে যে অক্সিজেনটা দিয়ে থাকি, এই ধরনের অক্সিজেন এখানে উৎপাদন করি। যদি কোনো কারণে প্ল্যান্টটা ফেলিউর হয়, তাইলে ওই প্ল্যান্ট থেকে সিলিন্ডারে ঢুকাইতে পারবো। কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি বলছে, এরই মধ্যে 3টি মেশিন কেনা হয়েছে, হাতে আসবে 3 মাসের মধ্যে। বাকি আরও 40টি ক্রয়ের প্রক্রিয়া চলমান। আপাতত আমরা 3টা আনতেছি, 3টা আমরা 12 সপ্তাহের মধ্যে পেয়ে যাবো আশা করি। আরও আমরা 40টা কেনার জন্য আমরা সিসিইউতে প্রস্তাবনা পাঠাইছি। ওর অনুমোদন যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা পরবর্তীতে ক্রয় কার্যক্রম গ্রহণ করব। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রাথমিকভাবে রাজধানীর কোভিড হাসপাতালগুলোতে এসব প্ল্যান বসানোর পরিকল্পনা তাদের। আমরা চাচ্ছি আমাদের কোভিড ডেডিকেটেড ঢাকা মহানগরী এবং আদার্স ডিভিশনের যে মহানগরীগুলিতে আছে, সেই সমস্ত যে সমস্ত হসপিটালগুলি আছে, সেইগুলিতে আমরা এটা দেওয়ার চেষ্টা করব। সবগুলো অক্সিজেন জেনারেটর স্থাপন হলে সরবরাহের সক্ষমতা প্রায় দ্বিগুণ হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের একমাত্র করোনামুক্ত এলাকা নোয়াখালীর ভাসানচর। গত 6 মাস ধরে এখানে 18,500 রোহিঙ্গা সহ প্রায় 20,000 মানুষের বসবাস হলেও কোনো রোগী শনাক্ত হয়নি। এমনকি করোনা উপসর্গের কোনো রোগীও পাওয়া যায়নি হাসপাতালে। ভাসানচর ঘুরে এসে সাগর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনার প্রথম ও দ্বিতীয় ওয়েভের পর এবার আরেকটি নিয়ে বিশ্বের মতো বাংলাদেশও শঙ্কিত। দেশের প্রতিটি স্থানে করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে পুরোপুরি ব্যতিক্রম নোয়াখালীর ভাসানচর। গত 6 মাসে রোহিঙ্গাদের মাধ্যমে মানব বসতি গড়ে ওঠার পর থেকে এখানে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। সরকারি হাসপাতালেও আসেনি করোনা উপসর্গের কোনো রোগী। স্বাস্থ্যবিধি মেনে আমরাও সার্ভিস দিচ্ছি। যারা সার্ভিস নিতে আসতেছে তারাও যথারীতি স্বাস্থ্যবিধি মেনে আসতেছে। এখন পর্যন্ত ওরকম কোনো রোগী আমরা শনাক্ত করতে পারিনি। তারা আসলে এখানে টোটালি আইসোলেটেড, যার কারণে তাদের মধ্যে করোনার সংক্রমণটা খুবই কম।
গত 4 ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। 6 দফায় মোট 18,500 রোহিঙ্গাকে নিয়ে আসা হয়েছে এখানে। মূলত ভাষাঞ্চলে আসার আগে যথাযথ বিধিনিষেধ পালন করায় এই চরকে করোনা মুক্ত রাখা সম্ভব হয়েছে বলে মনে করছেন প্রকল্প পরিচালক। প্রত্যেককে এক এক করে নির্বাচন করে তারপরে ভিতরে ঢোকানো হয় এবং ভিতরে যখন তারা আসে তাদেরকে আমরা কোভিড সংক্রান্ত বিভিন্ন রকম ব্রিফিং দিয়ে তারপর তাদেরকে ক্লাস্টারে পাঠাই। বিভিন্ন এলাকার সাধারণ মানুষ থেকে ভাষাঞ্চল পৃথক থাকার কারণে করোনা মুক্ত বলে মনে করেন এখানকার রোহিঙ্গারা। পর্যন্ত আজ করোনা নয় বাংলাদেশের মাঝে আল্লাহ আন্দাজে খোলামেলা ভাবে সাগরের মাঝে আছে। আমরা তো বেগুনে বিশ্বাস করে দেখি আমরা মুসলমান, আল্লাহ আরারে বাঁচাইব। রোহিঙ্গা ছাড়াও এই চরে 1,500-এর বেশি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, নৌবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সার্বক্ষণিক অবস্থান করছেন। আরও রয়েছেন কয়েকশো নির্মাণ শ্রমিক, নৌকার মাঝি, মহিষ বাতান মালিক ও কৃষক। কোন রকম করোনা সংক্রমণ না থাকায় এই চরের বাসিন্দা রোহিঙ্গারা অবাধে চলাফেরা করতে পারছে, এমনকি কোনো বিধিনিষেধও মানতে হচ্ছে না। তবে আগামীতে এই চরকে করোনা মুক্ত রাখতে যেসব রোহিঙ্গা কক্সবাজার থেকে ভাষাঞ্চর আসবে তাদেরও যথাযথ স্বাস্থ্য পরীক্ষা করা হবে, এমনটি জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। নোয়াখালীর ভাষাঞ্চর থেকে কমল দে, সময় সংবাদ। প্রথমে ফেসবুকে বন্ধুত্ব, তারপর বন্ধুর ফেসবুক পাসওয়ার্ড হিসেবে থাকা মোবাইল নম্বর জেনে অ্যাকাউন্ট হ্যাক। এভাবে বিপুল অর্থ হাতিয়ে নেয় প্রতারক। একসময় অ্যাকাউন্টের নাম ঠিক রেখে পরিচয়ের জায়গায় বসিয়ে দেওয়া হয় রাজনৈতিক দলের বড় পদ, তারপর দলে পদ দেন নাম করেও অর্থ আদায় করেছে হ্যাকার। এমন এক হ্যাকারকে গ্রেফতার করেছে সিআইডি। শাকির আহমেদের রিপোর্ট। রাজধানীর গৃহিণী নাসরিন জাহান ফেসবুকে বন্ধুত্ব হয় চট্টগ্রামের মিরসরাইয়ের আকবর বাদশাহ রিঙ্কু নামের এক যুবকের সাথে। নাসরিন তার মোবাইল নম্বরকে ফেসবুক পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতেন। বন্ধু তালিকায় থাকা রিঙ্কু নাসরিনের মোবাইল নম্বর জেনে নাসরিনের অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর নাসরিন জাহানের আত্মীয়দের কাছ থেকে বিকাশ ও রকেটে কয়েক দফায় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় রিঙ্কু। যে পাসওয়ার্ডটা ইউজ করা হয়েছে ইনিশিয়ালি এটি খুব সফট পাসওয়ার্ড, মোবাইল নাম্বার দিয়ে করা হয়েছিল এবং ও ছেলে বলছে যে যিনি অ্যারেস্ট হয়েছেন বলছেন যে সে প্রথমে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, এটা অ্যাকসেপ্ট হওয়ার পরে সে ওই নাম্বারে আবার লগ ইন করার চেষ্টা করে এবং লগ ইন পাসওয়ার্ড দিয়ে মোবাইল নাম্বারটা যখন পাসওয়ার্ড হিসেবে ইউজ করে সে লগ ইন হয়ে যায়। নাসরিন জাহান ওনার যে ফ্রেন্ড সার্কেল আছে সেইখানে উনি নানাভাবে পোস্ট দিয়ে এবং সাহায্য সহযোগিতার কথা বলে টাকা পয়সা নেন। প্রায় লক্ষাধিকের উপরে টাকা ইতিমধ্যে সংগ্রহ করেছে সে এইভাবে। এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে যে দুই এক জায়গায় কৌশল পরিবর্তন করে প্রতারকও। নাসরিনের ফেসবুক অ্যাকাউন্টের নাম ঠিক রেখে পরিচয়ের জায়গায় নাসরিনকে লিখেন মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসাবে। এই সংগঠনে পদপ্রত্যাশীদের কাছ থেকেও হাতিয়ে নেয় অর্থ। দেখা গেল যে মেয়েদের ভয়েস ক্রিয়েট করে সে সাহায্যের জন্য চেষ্টা করেছে বা এইভাবে সাহায্য পেতে চেয়েছে। সাধারণ একজন গৃহবধূ, কিন্তু ওনাকে একটি পলিটিক্যাল ফিগার দেওয়া হয়েছে, মানে একটি পদবি ওনার প্রোফাইলের মধ্যে যুক্ত করা হয়েছে এবং নানাভাবে এগুলোকে টুইস্ট করা হয়েছে। এখানেই থামেনি প্রতারক। অসুস্থদের সাহায্য করার বিজ্ঞপ্তি দিয়েও সাধারণের কাছ থেকে অর্থ হাতিয়েছে রিঙ্কু। প্রথম দিন আমি যখন নিউজ পাই তখন সন্ধ্যা, তখন আমার কাজিনরা ফোন করে আমাকে যে আপু টাকা পেয়েছো, তখন আমি তো বলি কেন টাকা পাবো, আমি যথেষ্ট সলভেন্ট, আমার কোনো টাকার প্রয়োজন নাই। তখন আমি বুঝতে পারলাম যে আমার আইডি হ্যাক হয়েছে। সে প্রথম দিনেই 1,28,000 টাকা পেয়েছে। সে রিসেন্টলিও গত সপ্তাহেও আমার কাজিনের কাছ থেকে, আমার ভাবির কাছ থেকে উনি মেসেজ করে টাকা নিয়েছে আমি সেজে। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ভুক্তভোগী নাসরিন জাহান। পরে মূল অভিযুক্ত আকবর বাদশাহ রিঙ্কুকে চট্টগ্রামের মিরসরাই থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। করোনায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষতি পুষিয়ে নিতে গেল বছর প্রণোদনার 1 টাকাও মেলেনি। আবারও লকডাউনে অস্তিত্ব সংকটে শিল্প সংশ্লিষ্টরা। 5টি রাবার ড্যাম বদলে দিয়েছে দিনাজপুরের 7 উপজেলার মানুষের জীবন জীবিকা। শুষ্ক মৌসুমে 9,000 হেক্টর জমিতে কৃষক পাচ্ছেন সেচ সুবিধা। অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হচ্ছে প্রায় 13,000 মেট্রিক টন। বিশেষজ্ঞরা বলছেন রাবার ড্যামের কারণে অঞ্চলের জীববৈচিত্র্য এসেছে ব্যাপক পরিবর্তন। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিত আলম শিমুলের তোলা ছবিতে রিপোর্ট।
রাবার ড্যাম হওয়ার পর বদলে গেছে নদীর দুই পারে মানুষের জীবন জীবিকা। পানি সংরক্ষণের মাধ্যমে শুষ্ক মৌসুমে পূরণ হচ্ছে সেচের অভাব। পড়ে থাকা জমিতে খরা মৌসুমেও কৃষক চাষাবাদ করতে পারছেন। এতে কৃষকের উৎপাদন খরচ কমেছে, বেড়েছে আয়। সবসময় আমরা নদীতে পানি পাইতেছি, পাশাপাশি আমাদের ধান ক্ষেত আবাদ করার জন্য সুবিধা হয়েছে। উঁচা জায়গাতে পানি চড়তো না, চায়না আবাদ হইতো না, এখন সুন্দর আবাদ হয়। পুকুর চাষ হচ্ছে, মাছ মারতে পারছি। ভাতের অনাটন ছিলাম, এখন আমরা খুব সুখী আছি। আমার টিউবওয়েলে পানি ছিল না, এখন পানিও সুন্দর উঠেছে। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলে কৃষি ক্ষেত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। আগে যেখানে 2400 টাকা পার বিঘা ইরিগেশনের খরচ হতো, এখন লোকজন 1200 টাকায় পার বিঘা সেই খরচ করতে পারছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে মোহনপুর, কাকড়া, চিরির খাল, ধন্যসাহা ও রানীরঘাট এলাকায় নির্মিত হয়েছে রাবার ড্যাম। এর ফলে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পরিবর্তন এসেছে জীববৈচিত্র্যেও। গ্রাউন্ড ওয়াটার টেবিলকে যেমন রাইজ করেছে, একইভাবে এই অঞ্চলে যে শুষ্ক মৌসুমে পানির অভাব সেটা পূরণ করতে পেরেছে। ফলে এই অঞ্চলে কৃষি চাষাবাদ অনেক সহজতর এবং স্বল্প ব্যয়ে সম্পাদিত হচ্ছে। দিনাজপুরের এই 5টি রাবার ড্যাম বদলে দিয়েছে 7 উপজেলার 2.5 শতাধিক গ্রামের 11 লক্ষাধিক মানুষের জীবন। সময় সংবাদ, দিনাজপুর। মাদারীপুরের কালকিনিতে অনাবাদি জমিতে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। 1 থেকে 1.5 ফুট লম্বা ভুট্টার বেশ ভালো দাম পাচ্ছেন 500 চাষি। কৃষি বিভাগ বলছে, উপজেলার সকল অনাবাদি জমি চাষাবাদের উপযোগী করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। মাদারীপুরের কালকিনি উপজেলায় হেক্টরের পর হেক্টর জমি একসময় অনাবাদি পড়ে থাকত। চাষাবাদ না হওয়ায় এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন শত শত কৃষক। এসব অনাবাদি জমিতে ফসল ফলানোর জন্য কৃষি বিভাগ কৃষকদের নিয়ে গত বছরের জুনে উঠোন বৈঠক করে। পরবর্তীতে উপজেলার 145 হেক্টর অনাবাদি জমিতে ভুট্টার চাষাবাদের জন্য উন্নত মানের বীজ বপন করা হয়। পরিচর্যা শেষে ভুট্টার বাম্পার ফলনে খুশি চাষিরা। এই জমিতে আগে আমরা ফসল ফলাইতে পারতাম না, ভুট্টা চাষ করে আমরা আগের তুলনায় অনেক লাভবান। এবছর ভুট্টার ফলন এই কৃষি অফিসারের মতো করে আমরা খুব লাভবান হয়েছি। ভুট্টার পরে এসব জমি চাষাবাদের উপযোগী হওয়ায় এবার একই জমিতে ধান, সরিষা, পাট সহ একাধিক ফসল আবাদের স্বপ্ন দেখছেন কৃষকরা। তার পাশে দেখি ভুট্টা চাষ করে, তাগরটা দেখে কৃষি অফিসের তো আমরা ভুট্টা এনে লাগাইছি। ভুট্টাটা 2 বার সিজনে চাষ করা যায়, যার কারণে বেশি লাভবান হয়। ভুট্টা চাষ করার পর দেখা যায় এরপর আবার পাট চাষ করা যাবে, জমিও পরিষ্কার আছে একদম, সেই গাছ এখন আর এতটা হয় না, ভুট্টার ভিতর গাছ দমাই থাকে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় ভুট্টার বাম্পার ফল হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। রোপণ এবং রোপণ পরবর্তী আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে কলা কৌশল আছে সেইগুলি আমরা তাদেরকে হাতে কলমে দেখিয়েছি এবং আমাদের কথাগুলি তারা বুকে ধারণ করে তারা যথেষ্টভাবে সামনে আরো বেশি বেশি করবে। এবছর 18,490 মন ভুট্টার ফলন হয়েছে। প্রতি মন ভুট্টা 1000 টাকা পাইকারি বিক্রি হচ্ছে। এতে লাভ হচ্ছে খরচের 3 গুণ। সময় সংবাদ, মাদারীপুর। করোনার কারণে দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চালু হচ্ছে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম। স্বাস্থ্যবিধি নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে ভারত ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে রাখা হবে স্থানীয় 3টি আবাসিক হোটেলে। 14 দিনের কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফেরার অনুমতি মিলতে পারে তাদের। ইমিগ্রেশনটি চালু হয় খুশি ভারতগামী যাত্রী ও ইমিগ্রেশন কর্মকর্তা শ্রমিকরা। গত বছর 30শে মার্চ হিলি ইমিগ্রেশন দিয়ে বন্ধ হয়ে যায় ভারত বাংলাদেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার। দীর্ঘদিন পর পাসপোর্টটা চালু হয়, আমাদের একটা মনে ঈদ উপলক্ষে একটা উৎফুল্ল আসতেছে। চিকিৎসার জন্য যাইতে পারবো, এখানে আত্মীয় স্বজনের সাথে অনেকদিন পর দেখা হবে, ব্যাগ ধরে করতে পারবো। আমাদের খুব অভাবে 5 দিন পর যাচ্ছে, পাসপোর্ট যাত্রী শুরু হলে আমরা চলতে পারবো। উপজেলা প্রশাসন এবং স্থানীয় যে জনপ্রতিনিধি আছে তাদের সাথে গত 2-3 দিন ধরে আমরা একাধিকবার মিটিং করে প্রয়োজনীয় যে সকল প্রস্তুতির বিষয় আছে, নিরাপত্তা সহ অন্যান্য সবকিছুই সম্পন্ন হয়েছে। প্রবেশ পথেই বিজিবি চেকপোস্টের এখানে কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি টিম গঠন করেছি, যারা ইমিগ্রেশন থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে পাসপোর্ট জমা নেওয়ার কাজগুলো করবেন। কেরানীগঞ্জ বেতকা তেঘরিয়া সড়কে বাধা মাত্র 252 মিটারের একটি সেতু হলে যানজট এড়িয়ে মাত্র 20 মিনিটে রাজধানী থেকে মুন্সিগঞ্জে পৌঁছানো সম্ভব।
বিস্তারিত জানাতে কেরানীগঞ্জের মোল্লার বাজার এলাকায় আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। উজ্জ্বল। কাজল, এই যে একটি মাত্র ব্রিজ, এই সেতুটি না হওয়ার কারণে কিন্তু হাজার হাজার মানুষ কিভাবে কষ্ট করছে আপনারা দেখেন, যে ট্রলারে করে উঠতে হচ্ছে তাদের। অথচ এই সড়কটি হচ্ছে একটা উদ্ভাবনী সড়ক, যেই সড়ক এলাকার ভাগ্য বদলে দিতে পারে। রাজধানী ঢাকার সঙ্গে মুন্সিগঞ্জের সহজ যাতায়াত এর চেয়ে আর ভালো হওয়ার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে যে এই পোস্তগোলার পাশে যেটি তেগুড়িয়া এলাকা, এই তেগুড়িয়া থেকে সোজা পথ চলে গেছে মুন্সিগঞ্জের বেতকায়। এটি দ্রুত মাত্র 18 কিলোমিটার। এই পুরো রাস্তা জুড়ে কিন্তু সুন্দর রাস্তা হয়ে গেছে, পিচ ঢালা পথ হয়ে গেছে। শুধুমাত্র এই মোল্লার বাজার যে ব্রিজ, যেটি ধলেশ্বরীর একটি ছোট্ট শাখা নদী, এবং 252 মিটারের এই ব্রিজটি কিন্তু গেল 3 থেকে 3.5 বছরে এটি নির্মাণ সম্পন্ন হয় না। এটি কার্যাদেশ দেওয়ার পরেও কিন্তু এটি নানা কারণে নির্মাণ এগোচ্ছে না। এবং এই যে আপনারা দেখছেন যে ট্রলারে করে এবং স্থানীয়ভাবে তৈরি করা যে ফেরি, যে ফেরিতে কার অ্যাম্বুলেন্স পার করা সম্ভব, সেই দিয়ে কিন্তু এই পথটুকু তারা পাড়ি দিচ্ছেন। এবং এই যে ঢাকার সঙ্গে যে মুন্সিগঞ্জের সহজ যোগাযোগ, সেটি কিন্তু বন্ধ রয়েছে এই বৃষ্টির অভাবে। এবং আপনারা জানেন যে রাজধানী ঢাকা থেকে মুন্সিগঞ্জে যাওয়ার যে দুটি পথ আছে, দুটি কিন্তু নারায়ণগঞ্জের উপর দিয়ে, একটি নারায়ণগঞ্জের চাষাড়া দিয়ে যেতে হয়, আরেকটি হচ্ছে নারায়ণগঞ্জের পাগলা হয়ে পঞ্চপটি দিয়ে যেতে হয়। দুটি পথে কিন্তু ভয়াবহ যানজট থাকে সারাক্ষণ ওই এলাকায়। নানা কারণে যানজটটি স্থায়ী রূপ নিয়েছে। কিন্তু এই সড়কটি দিয়ে যাওয়ার পথে কিন্তু নারায়ণগঞ্জকে এড়িয়ে চলা সম্ভব, এবং নারায়ণগঞ্জের যেমন যানজট কমানো সম্ভব, একই সঙ্গে রাজধানী ঢাকার একটি অংশ, যেই অংশগুলো যানজট থাকে, সেটা কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব। এই বিকল্প পথ হলে কিন্তু শুধু মুন্সিগঞ্জের সুবিধা নয়, এই অঞ্চলে আর্থসামাজিক অবস্থার একটা বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। কারণ এই অঞ্চলগুলো কিন্তু প্রচুর আবাদ হয়, এবং এই যে আমরা যে মোল্লা বাজারে দাঁড়িয়ে আছি, তার পাশেই কিন্তু এই যে মুন্সিগঞ্জের বালুরচর, আশেপাশের লতবদি, পুরো এলাকা হচ্ছে শস্য ভাণ্ডার। দেশের অনেক শস্য এখান থেকে উৎপাদিত হয়, যেগুলো রাজধানী ঢাকাকে যোগান দেয়। এই সতেজ শস্যগুলো, এই ফলন যে উৎপাদিত কৃষি পণ্য, সেগুলো বাজারজাত করতেও কিন্তু অনেক হিমশিম খেতে হয় কৃষকের। এবং তাদের যে এই উৎপাদনের জন্য নানা রকম উপকরণ, সেগুলো কিন্তু নিয়ে আসা খুব কষ্ট হয়ে যায়। এবং এই যে মোল্লা বাজার ব্রিজটি, এই বিষয়ে আমাদের এই স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের সঙ্গে কথা হয়েছে, সেটি তাদের আওতায় এবং এই নির্মাণ নিয়ে নানা রকম জটিলতার ব্যাপারে বললেন যে তারা পরপর 2 জন ঠিকাদার পরিবর্তন করেছেন। এখন যে ঠিকাদার কাজ করছে সেটি প্রায় 32 কোটি টাকার প্রকল্প, এবং এই প্রকল্পে কিন্তু তারা বলছেন যে ইতিমধ্যে অগ্রগতি হচ্ছে এটি 32%। অথচ এই 3.5 বছর আগেই এই কার্যাদেশ দেওয়া হয়, যেটি 1 বছরের কার্যাদেশে এই ব্রিজ পুরোপুরি সম্পন্ন হয়ে যাওয়ার কথা। তো এই ব্যাপারে কাদের গাফিলতি আছে সেটি কিন্তু খতিয়ে দেখা দরকার। এবং এই যে এই রুটটি আছে, যে এই কেরানীগঞ্জের তেগুড়িয়া থেকে যেটি মুন্সিগঞ্জের বেতকা পর্যন্ত, এই সড়ক ধরে যে আমরা আসছি, সেটি কিন্তু পিচ ঢালা পথ, একেবারে চমৎকার পথ, এবং আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি আমরা লক্ষ্য করেছি। এবং এখানকার লোকজন বলছেন যে 2006 সালে কিন্তু এই সড়কটি হয়ে গিয়েছে। এরপরে কিন্তু যে বালুরচরের পাশে যেটি সাপের চর বড় একটি সেতু, সেটি কিন্তু এই যে বর্তমান সরকার যে আছেন, তাদের প্রথম মেয়াদে, দ্বিতীয় মেয়াদে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখন বাকি ছিল শুধু এই ব্রিজটি। কিন্তু এই ব্রিজটি না হওয়ার কারণে, বা এটিকে দিকে কেন নজর দেওয়া হচ্ছে না, তারা বলছেন অনেক অগুরুত্বপূর্ণ সড়কে কিন্তু ব্রিজ হয়ে যাচ্ছে, সব ব্যবস্থা ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু এই গুরুত্বপূর্ণ রাজধানীর পাশের একটি জনপদের এই নিয়ে কিন্তু নানা রকম ক্ষোভ প্রকাশ করছেন তারা। তো এই ছিল যে মোল্লার বাজার যে ব্রিজ এবং মানুষের দুর্ভোগ এবং উদ্ভাবনী সড়ক বেতকা তেগুড়িয়ার সর্বশেষ। কাজল। কেরানীগঞ্জের মোল্লা বাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।
করোনার ঝাপটায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষতি পুষিয়ে নিতে গেল বছর প্রণোদনার 1 টাকাও বিতরণ করা হয়নি। এবছর আবারও লকডাউনে প্রায় অস্তিত্ব সংকটে ক্ষুদ্র শিল্পে আঁকড়ে বেঁচে থাকা মানুষগুলো। চলমান পরিস্থিতিতে করোনাকে সঙ্গে নিয়ে পরিকল্পনার তাগিদ উন্নয়ন কর্মীদের। আতাল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা থেকে হিদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। বেকারত্বের অভিশাপ ঘোচাতে বাঁশ দিয়ে দৃষ্টিনন্দন বিভিন্ন শৌখিন পণ্য তৈরি শুরু করেন গাইবান্ধা সদরের ভাটপাড়ার তুহিন পিউলি দম্পতি। নিজেদের পাশাপাশি গ্রামের মানুষকে বেকার মুক্ত করার সেই স্বপ্ন আকাঙ্ক্ষার সবই তছনছ করেছে করোনার আঘাত। পুঁজি সংকটে অঙ্কুরেই বিনষ্টের পথে তাদের স্বপ্ন। যেখানে পরিবেশের কোনো দূষণ নাই, পরিবেশের ভারসাম্য রক্ষায় যতটুকু সুন্দর জিনিস তৈরি করা সম্ভব তাদেরকে নিয়েই আগামী পথ চলার ইচ্ছা আছে আমার। সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক স্বল্প সুদের ঋণটা পেলে আমরা এটা অনেক ব্যাপক আকারে করতে পারবো। জেলার এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবন জীবিকা সচল রাখতে গত বছর প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার 1 কোটি টাকা বিতরণ তো দূরের কথা, উদ্যোক্তাদের তথ্য সংগ্রহের কাজই শেষ করতে পারেনি বিসিক শিল্পনগরী। আমরা ইতিমধ্যে তথ্য কালেকশন করছি, তাদের সাথে যোগাযোগ করছি, তারা যাতে তাদের এই কার্যক্রম উৎপাদন চলমান রাখে। আগে বৈশিষ্ট্যের বাইরে বিশেষ একটি প্রণোদনা সরকার গ্রহণ করে তাদেরকে নতুন করে তাদের কার্যক্রম শুরুর জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে। সেটা হতে পারে সুদমুক্ত ঋণ অথবা সেটা একেবারে অনুদান। সকল স্বাস্থ্যবিধি মেনে তারা যাতে তাদের উৎপাদন ও বিপণন ব্যবস্থা সচল রাখতে পারে সেই ব্যাপারে স্থানীয়ভাবে উদ্যোক্তাদেরকে সহযোগিতা করা খুব বেশি প্রয়োজন। বিসিক শিল্পনগরীর তথ্য অনুযায়ী জেলার 7 উপজেলায় 5000-এর বেশি মানুষ ক্ষুদ্র ও কুটির শিল্পের সাথে জড়িত। হিদায়তুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ঈদের দ্বিতীয় দিনও নগরবাসী ঈদ উদযাপন করতে শহরের বিভিন্ন উন্মুক্ত স্থানে ঘুরে বেরিয়েছেন। সঙ্গী করেছেন পরিবার, পরিজন, বন্ধু বান্ধব। তবে হঠাৎ করে মুষলধারার বৃষ্টিতে ঈদ উদযাপন করতে বের হওয়া নগরবাসী কিছুটা ভোগান্তিতে পড়েন। রাজধানীর চিড়িয়াখানা ও সব পার্ক বন্ধ থাকা ঈদের দ্বিতীয় দিন দুপুরের পর থেকেই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবার পরিজন সহ নগরবাসী হাজির হন প্রাকৃতিক সৌন্দর্যের হাতিরঝিলে। বিকেল হতে সেই ভিড় বাড়ে আরও কয়েকগুণ। ঘরবন্দি শিশুদের একটু নিঃশ্বাস নিতে তাদের বাবা মারা হেঁটে কিংবা গাড়িতে চড়ে ঈদ উৎসবে নিজেদের রাঙিয়েছেন। কেউ কেউ আবার হাতিরঝিলে বিশাল লেকে চলাচল করা নৌযানে ঘুরে বেরিয়ে করোনার আটকা জীবন থেকে কিছুটা স্বস্তি খুঁজেছেন। চিড়িয়াখানা যেতে চেয়েছিলাম কিন্তু করোনার কারণে যাওয়া হলো না। যেতে তো চেয়েছিলাম পার্কে, কিন্তু পার্ক তো বন্ধ, এই জন্য এখানে আসা লেগেছে। ভাবলাম যে সব পার্ক তো বন্ধ, এখন যাই হাতিরঝিল একটু ঘুরে আসি। বাচ্চা অনেক খুশি হয়েছে। হাতিরঝিলে বেড়াতে আসা নগরবাসী বলছেন করোনার কারণে ছেলেমেয়েরা পরপর 2 বছর ঈদ আনন্দ থেকে বঞ্চিত রয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে কিছুটা ঈদ উদযাপন করতে তারা নগরের উন্মুক্ত স্থানগুলো বেছে নিয়েছেন। যে ঈদটা চলে গেছে আমাদের জন্য, তখন তো একদমই বাসা থেকে কেউ বের হতে পারে নাই। এই আগাবার হিসেবে এবার অনেক মানুষজন অনেক আনন্দের ভিতর দিয়েই কাটছে। হাতিরঝিলে এখন একটু নিরিবিলি পরিবেশ, আবহাওয়াটাও ভালো, ঠান্ডা পরিবেশ। তবে শেষ বিকেলে হঠাৎ করে নামা মুষলধারার বৃষ্টি হাতিরঝিলে ঘুরতে আসা নগরবাসীকে ব্যাপক ভোগান্তিতে ফেলে। হাতিরঝিলের মধ্যে বৃষ্টি থেকে বাঁচতে তেমন কোনো জায়গা না থাকায় শত শত মানুষ শিশুদের নিয়ে ভিজে যায়। তবে কেউ কেউ আবার স্বইচ্ছায় বৃষ্টিতে ভিজে নিজেরা প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার চেষ্টা করেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে জনমানবহীন ঢাকা উপভোগের নয়, কিছু মানুষের জন্য হয়ে ওঠে দুর্বিষহ। টানা লকডাউন আর ব্যস্ততাহীন রাজধানীতে কাজ হারানো মানুষদের চোখে কেবলই হতাশা। দুবেলা দুমুঠো অন্ন জোটানোর চিন্তায় কাতর তারা। তোহা খান তামিমের রিপোর্ট, ছবি আমিনুর রহমানের। করোনার দাপট ঠেকাতে দীর্ঘদিনের লকডাউন, সাথে ঈদের ছুটি, ব্যস্ততাহীন নিস্তেজ ঢাকার এই চিত্র এখন। কঠোর বিধিনিষেধের কারণে ঘর থেকে অধিকাংশ মানুষ বের না হলেও পেটের দায়ে যারা সড়কে নেমেছেন তারা নিরাশ। মোহাম্মদ নওয়াবুর রহমান উত্তর জনপদের এই রিকশা চালক সকাল থেকে যাত্রী ছাড়াই বিভিন্ন অলিগলি ঘুরে ক্লান্ত। তার বাহনের সঙ্গী হলাম আমরা। করোনার আগে ঈদের মধ্যে অনেকে ঘুরতে বের হলেও সেই চিত্রে ভাটা পড়েছে। সড়কে যাত্রী না থাকায় জীবন যুদ্ধটা হয়ে উঠেছে দুর্বিষহ। যে দুটো লোক বের হইতো রোড ঘাটে কোথাও হতো, এখন তো সেটা বের হচ্ছে না। এমনও আসলে যে ঘন্টা চুক্তি নিত গাড়ি, সকাল দিয়ে বন্ধু কোনো আমরা ভাড়া পাচ্ছি না।
আর তীর্থের কাকের মতো যাত্রীর অপেক্ষায় সিএনজি চালক আলমগীর হোসেন। খাইয়ে পড়িয়া থাকতে পারতেছি না, নিজের ফ্যামিলি নিয়ে অনেক সমস্যা, ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকি, ভাড়া নাই। সড়কের পাশে বিভিন্ন টঙের দোকানেও নেই চা পিপাসুদের আড্ডা, তাই মুঠোফোনেই সময় কাটাচ্ছেন এই দোকানি। যানবাহন সামাল দিতে মোড়ে মোড়ে যাদের গলদঘর্ম হতে হয় প্রতিনিয়ত, সেই ট্রাফিক পুলিশও যেন স্বস্তিতে। ব্যবসা বাণিজ্য নাই, এই জন্য ঈদে বাড়িও যাইতে পারি নাই, টাকা পয়সা নাই দেখি ঈদে বাড়ি যাইতেই নাই, কষ্টে আছি। রাস্তায় গাড়ি ঘোড়া নাই, আমরা ট্রাফিক যারা আমাদের ডিউটি আছে আমরা পোস্টেই আছি, গাড়ি ঘোড়া নাই, একটু রিল্যাক্সে আছি আমরা। একে তো ঈদের ছুটি, তারপরে লকডাউন, সব মিলিয়ে রাজধানী ঢাকা ফাঁকা হবে এটা অনুমেয়। তবে এই শহরে যাদের প্রতিদিনের শ্রমে পেটে জোটে আহার, তাদের কাছে ফাঁকা ঢাকা অনেকটাই অভিশাপ। তাই আনন্দে উৎসবে নগরবাসী যেন তাদের ভুলে না যান, এমনটাই প্রত্যাশা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঈদ শেষে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে দিয়ে কর্মমুখী মানুষ রাজধানী ফিরতে শুরু করেছেন, তবে বরাবরের মতো মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ। কাজল, পাটুরিয়া দৌলতদিয়া রোডে কিন্তু আসলে এটা কর্মস্থল মানুষের আবার ভিড় পড়তে শুরু করেছে এবং কি এটা এই মুহূর্তে কিন্তু বেশ চাপ রয়েছে। তবে পাটুরিয়া দৌলতদিয়া বা মানিকগঞ্জের অংশে এটা আকাশে মেঘ রয়েছে, তবে সেই ক্ষেত্রে এখন কিন্তু একটা মনোরম পরিবেশ বিরাজ করছে, এটা বাতাসও রয়েছে, গতিটাও একটু বেশি। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমি ভোর থেকেই রয়েছি, আমি দেখছি যে ফেরিটা এটা দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া ঘাটে এসে নঙ্গর করছে, প্রত্যেকটা ফেরিতেই কিন্তু আসলে একদম কানায় কানায় পূর্ণ হয়ে এটা যাত্রীরা আসছে। সেই ক্ষেত্রে কিন্তু যদি বলি যে এটা ঢাকা থেকে ছেড়ে যাওয়ার যারা রয়েছে এই সংখ্যাটা কিন্তু নাই বললেই চলে এই সকালের দিকটা। তবে সেক্ষেত্রে পাটুরিয়া দৌলতদিয়া রোডের পাটুরিয়া ঘাটে যে কটি আসলে নঙ্গর করার জন্য ঘাট রয়েছে, সব কটি ঘাট ব্যস্ত থাকায় এই মুহূর্তে কিন্তু একটি ফেরি দৌলতদিয়া ঘাট থেকে এসে পাটুরিয়া কিন্তু সেই ঘাট পাচ্ছে না, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু ফেরি সকাল থেকেই ঘাটে এসে নঙ্গর করায় এবং যানবাহনের এবং যাত্রীর চাপ থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। বলা চলে যে ঘাট কর্তৃপক্ষ ঈদ যে ছুটি তা কিন্তু না নিয়েই কিন্তু তারা অবিরাম কিন্তু কাজ করছে। অন্যদিকে কিন্তু যারা কর্মস্থল ফেরা মানুষ তাদের মধ্যে আমি দেখেছি তাদেরকে মুখে চোখে এবং আনন্দের উল্লাস ছিল, কারণ ঈদ মানেই খুশি, ঈদ মানে আনন্দ। স্বজনদের সাথে তারা ঈদ করেছে এবং তারা এখন কর্মস্থলে ফিরছে। এবং আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আগে ভাগেই তারা রওনা হয়েছে, কেউ একদম মধ্যরাতে, কেউ 4টা-5টার দিকে রওনা হয়েছে, কারণ হচ্ছে যে যাতে ভিড়ভাট্টা এড়িয়ে তারা কিন্তু যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে দেখছি যে গাদাগাদির যে অবস্থা রয়েছে তাতে কিন্তু স্বাস্থ্যবিধির কোনো বালাই ঘাট এলাকায় বা ফেরিতে নেই। তো সবাই কিন্তু তার যে সামাজিক দূরত্ব তা কিন্তু বজায় রাখছে না। অন্যদিকে ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে সব কয়টি ফেরি কিন্তু এই মুহূর্তে চলাচল করছে। আরিচা কাজিরহাট নৌটেও একই অবস্থা। তো যারা এখানে ঘাট পার হচ্ছে তারা কিন্তু অধিকাংশই কিন্তু আসলে তাদের কর্মস্থলে ফিরছে। তারা কিন্তু আসলে বেড়ানে যাওয়ার যে উৎসবটা থাকে ঈদের পরে এই সংখ্যাটা কিন্তু খুবই কম রয়েছে। তারা সকলেই কিন্তু আসলে ঈদের ঘরে ফিরেছিল, সন্ধ্যের সাথে ঈদ করেই মূলত তারা রাজধানী এবং রাজধানীর আশেপাশে যে আসলে কল কারখানা, বিভিন্ন অফিস আদালত রয়েছে যা আজকের থেকে খোলা রয়েছে সরকারি নির্দেশ অনুসারে, সেই কর্মস্থলে ফিরছেন। এবং এছাড়াও কিন্তু যারা একটু বেশি ছুটি রয়েছে তারাও একাধ দিন ছুটি হাতে রেখেই তারা কিন্তু কর্মস্থলে ফিরছে। কারণ একটাই যে ভিড়ভাট্টা আরও বেড়ে যাবে, কারণ নৌপথগুলো তো অধিকাংশ বন্ধ রয়েছে, শুধু পাটুরিয়া দৌলতদিয়া এবং শিমুলিয়া বাংলাবাজার নৌটি খোলা রয়েছে বলে তারা বলছে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এই যে নৌপথটা একমাত্র পাটুরিয়া দৌলতদিয়া এবং শিমুলিয়া বাংলাবাজারকে তারা বেছে নিচ্ছে।
যদি বলি আনন্দও কিন্তু ঠিক রয়েছে, তবে যে কোনো মুহূর্তে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আসলে ঘাট এলাকায় দেখা যাচ্ছে। সেই দিকে চিন্তা করে কিন্তু অনেকেই দেখেছি আমি, তারা কিন্তু ছাতা নিয়েও বের হয়েছে, কারণ গতকালও বৃষ্টি হয়েছে, বিকালের দিকে রাতেও বৃষ্টি হয়েছে, এবং এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও কিন্তু পুরো আকাশ মেঘলা রয়েছে। আর হচ্ছে যারা ঘাট কর্তৃপক্ষ রয়েছে তারা অধিকাংশই কিন্তু ছুটি না থাকায় এখানে তারা ঈদ করেছে, এবং তারা কিন্তু যথারীতি সরকারি নির্দেশ অনুসারে কিন্তু তারা আসলে বিআইডব্লিউটিসি এবং টিআর কর্মকর্তারা কিন্তু আসলে তারা কাজ করছে। ভোর থেকে দেখছি তাদের যে সদস্যদের সাথে কেউ না থাকলেও কিন্তু তারা কিন্তু আসলে আনন্দটা ভাগাভাগি করেছে বলে আমাকে জানিয়েছে ফোনে বা এখন যে মেসেঞ্জার বা ভিডিও ইয়ের মাধ্যমে। তবে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে মোট 20টি ফেরি চলাচল করছে। সেই ক্ষেত্রে আসলে মানুষের ভিড় আসলে সময় যত গড়াচ্ছে ততই কর্মস্থলে মানুষের ভিড়টা বাড়ছে। এই ছিল কাজল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া ঘাট থেকে ঢাকামুখী মানুষের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। ফিলিস্তিনিদের সাধারণ মানুষের ওপর ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল মধ্যপ্রাচ্যের দেশ কাতার। শনিবার রাতে কাতারের জাতীয় মসজিদ প্রাঙ্গণে এই বিক্ষোভের সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে স্থানীয় অভিবাসীদের পাশাপাশি যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবিতে রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এই প্রথম মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় রাজতন্ত্রের দেশ কাতারে বিক্ষোভ করল সাধারণ মানুষ। বিক্ষোভে অংশ নেন দেশটিতে অবস্থানরত হামাসের শীর্ষ নেতারা। স্থানীয় সময় শনিবার রাতে কাতারের জাতীয় মসজিদ প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে স্থানীয় ও অভিবাসীদের পাশাপাশি যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। নিন্দা জানান ইহুদি বাহিনীর হামলার। আজকে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেছে, এমন এই ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। ফিলিস্তিন নিরীহ শিশু, মুসলমান এবং মুসলমানদের উপরে যে নির্যাতন চালাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কাতার প্রবাসী মুসলিম ভাইরা সব এক হইছি। ফিলিস্তিনের উপরে আমরা কাতার প্রবাসীর পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ফিলিস্তিনের গাজার কার্যালয়ে বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার পর কাতারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। যদিও এরকম কোনো বিক্ষোভ সমাবেশ এর আগে কাতারে দেখা যায়নি। সময় সংবাদ, দোহা, কাতার। ফিলিস্তিনে ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে ইতালিতে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েক হাজার মানুষ। করোনা ভীতি উপেক্ষা করে রাজধানী রোম সহ বিভিন্ন শহরে প্রতিবাদে অংশ নেন অসংখ্য মানুষ। ইসরায়েল বিরোধী বিক্ষোভে সামিল হন প্রবাসী বাংলাদেশিরাও। ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইতালি। স্থানীয় সময় শনিবার রাজধানী রোমে জড়ো হয় কয়েক হাজার মানুষ। ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নারী ও শিশুর উপর ইহুদি বাহিনীর নির্বিচারে বোমা বর্ষণে নিন্দা জানায় বিক্ষোভকারীরা। রোমের পাশাপাশি ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে বিক্ষোভ হয়েছে মিলান, নাপোলি সহ ইতালির 40টি শহরে। গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আন্তর্জাতিক বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান আন্দোলনকারীরা। আমার আরব ভাইদের প্রতি সংহতি জানাতে এখানে জড়ো হয়েছে। ইসরায়েলি নৃশংসতা বন্ধের দাবি জানাচ্ছি আমরা। ইসরায়েল কোনোভাবেই একটি শান্তিকামী দেশ নয়। একজন মুসলিম হিসেবে নয়, আগে দেখতে হবে মানুষ হিসেবে। ফিলিস্তিনে প্রতিদিন নারী শিশুকে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। আজ তারা গৃহহীন। এভাবে তাদের উচ্ছেদ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গত 7 দশকে আরব সাগরে বহু জল গড়িয়েছে, কিন্তু ফিলিস্তিনিদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়নি। বরং চোখের জল ও বুকের তাজা রক্তে লাগাতার রঞ্জিত হয়েছে পৃথিবীর পবিত্র নগরী জেরুজালেমের শীতল তীর্থভূমি। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। করোনা ভাইরাসের জীবাণু মানবদেহে সর্বোচ্চ 8 মাস পর্যন্ত থাকতে পারে বলে নতুন এক তথ্য দিয়েছেন ইতালীয় গবেষকরা। আক্রান্ত হওয়ার 15 দিনের মধ্যে শরীরে শতভাগ অ্যান্টিবডি তৈরি না হলে এমনটা হয় বলে দাবি তাদের। ভেনিস থেকে মাকসুদ রহমানের আরও একটি রিপোর্ট। ইতালিতে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি দেশটির আইএসএস জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষকরা জানান, করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও মানবদেহে ভাইরাসটির জীবাণু বেঁচে থাকতে পারে সর্বোচ্চ 8 মাস পর্যন্ত। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন এমন 162 জনের উপর পরিচালিত নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
এতে আরো বলা হয়, আক্রান্ত হওয়ার 15 দিনের মধ্যে শরীরে শতভাগ অ্যান্টিবডি তৈরি না হলে এই জীবাণু রক্তে 8 মাস পর্যন্ত বেঁচে থাকার আশঙ্কা প্রবল। নতুন এই গবেষণা তথ্যে উদ্বেগ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে করোনা ভাইরাসের আক্রমণের মানুষের শরীরে 8 মাস পর্যন্ত রক্তের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে যায়। এমতো অবস্থায় আমরা সবাই ভীতি সন্ত্রস্ত। 8 মাস পর্যন্ত রক্তে ভাইরাসের জীবাণু থাকার তথ্য ইটালিয়ান গবেষণা প্রতিষ্ঠান এবং হাসপাতাল জানিয়েছেন। এতে করে আমাদের মনে ভীতির সঞ্চার হচ্ছে যে এই মহামারী করোনা ভাইরাস থেকে কি পৃথিবীর মানুষ কবে মুক্তি পাবে। এদিকে নেচার কমিউনিকেশন নামে একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত অপর এক গবেষণা তথ্য থেকে জানা যায়, গেল বছর মার্চ এবং এপ্রিলের পর থেকে যারা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন তাদের মধ্যে অনেকেই দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন এবং বিশেষ পর্যবেক্ষণে রাখা 140 জনের মধ্যে এক বাংলাদেশি সহ অন্তত 29 জন মারা গেছেন। গবেষণা প্রতিষ্ঠানগুলো ও হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, নতুন করে আক্রান্ত হওয়া রোগীদের 57% শরীরে পূর্বে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ছিল। আর তাই এ ধরনের রোগীরা করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। আয়ারল্যান্ডের গলওয়ে কাউন্টিতে জমি লিজ নিয়ে নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণ করলেন প্রবাসী বাংলাদেশিরা। এতদিন বিভিন্ন কমিউনিটি সেন্টারে নামাজ আদায় করলেও এখন থেকে নিজেদের তৈরি মসজিদে নামাজ আদায় করতে পেরে খুশি প্রবাসীরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। আয়ারল্যান্ডের গলওয়ের ওরান মোড়ে প্রায় 20টি বাংলাদেশি পরিবারের বসবাস। এতদিন জুমার নামাজ সহ জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য অনেক দূরে যাওয়া লাগলেও এবার সেই কষ্ট লাঘব হলো তাদের। নিজেদের উদ্যোগে ভবন লিজ নিয়ে তৈরি করলেন মসজিদ। ওরান মোড় বিজনেস সেন্টারে এই মসজিদটিতে একসাথে 2 শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদটির বাইরে রয়েছে কয়েকশো গাড়ি পার্কিং এর ব্যবস্থা, আর তাই দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন নির্বিঘ্নে। শুধুমাত্র বাংলাদেশিদের তত্ত্বাবধানে মসজিদ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসীরা। এটা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্যই না, এবং এটা একটা লার্নিং সেন্টার হিসেবে ব্যবহার করা হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এটা খুবই কার্যকরী। আমরা খুবই আনন্দিত। অনেক পরিশ্রমের ফসল হিসাবে আজকে আমরা একটা মসজিদ ইনশাল্লাহ অর্গানাইজ করছি। এই প্রথম বাংলাদেশি গলওয়েতে বাংলাদেশি মসজিদ হিসাবে আমরা প্রতিষ্ঠিত করলাম। আগামী দিনে এখানে বেড়ে ওঠা বাংলাদেশি সন্তানদের ইসলামী শিক্ষা দেওয়ার কথাও জানালেন উদ্যোক্তারা। আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের মসজিদ নিয়ে যে সংকট ছিল, ধীরে ধীরে সেই সংকট থেকে বেরিয়ে আসছে এখানকার বাংলাদেশিরা। আগামী দিনে প্রতিটি কাউন্টিতে বাংলাদেশিদের তত্ত্বাবধানে এরকম আরও মসজিদ হবে, এমনটাই প্রত্যাশা এখানের বাংলাদেশিদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সম্মেলন ফোবানা এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ভার্জিনিয়া আছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকি। কাজল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এবং আনন্দ ঘন মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমি আনন্দ ঘন এবং ঐতিহাসিক মুহূর্ত এই কারণে বলবো, কারণ যুক্তরাষ্ট্রের করোনা মহামারী কাটিয়ে যুক্তরাষ্ট্র স্বাভাবিক হতে শুরু করেছে। বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটি সংগঠনগুলো তারা নানান রকম অনুষ্ঠান আয়োজন করছেন। এবং আপনি জানেন কাজল যে উত্তর আমেরিকার সবচেয়ে বড় প্রবাসী বাংলাদেশিদের সম্মিলন হচ্ছে ফোবানা, ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা, যেটি পূর্ণাঙ্গ অর্থ সেই অনেকগুলো সংগঠনের যে একটি ছায়া সংগঠন, একটি আমরেলা সংগঠন এবং একটি ফেডারেশন। সেই ফোবানা সম্মেলনটি হতে যাচ্ছে এই বছরের সেপ্টেম্বরের লেবার ডে উইকেন্ডে 3 থেকে 5 তারিখ, 3 দিন ব্যাপী, এবং তারই আজকে একটি কিক অফ অনুষ্ঠান হচ্ছে। এই কারণেই ঐতিহাসিক বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসীরা এখানে জড়ো হয়েছেন। তারা এই ফোবানা সম্মেলনের যে কিক অফ অনুষ্ঠানটি, এটিকে বলা হচ্ছে বা বলা যায় যে একটি মিনি ফোবানার মতো আয়োজন করেছেন। এই হোটেলে অসংখ্য শত শত মানুষ প্রতিটি রুমে থাকছেন। তারা আজকে সারা রাত এখানে অনুষ্ঠান করবেন এবং কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবেন। আপনি দেখতে পাচ্ছেন আমাদের পেছনে বক্তব্য রাখছেন ফাহাদ সুলাইমান, আমাদের সংগঠনের ফোবানার যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন পুরো যুক্তরাষ্ট্র জুড়ে সবাইকে আপনি দেখতে পাচ্ছেন এখানে অতিথি আছেন। এবং আমি যদি একটু পিছনে দেখাই যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ওয়াশিংটন
ওয়াশিংটন ডিসি, রাজধানী ভার্জিনিয়া এবং মেরিল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা এখানে জড়ো হয়েছেন এই অনুষ্ঠান আয়োজনে তারা সামিল হচ্ছেন। আমি এই মুহূর্তে ফোবানার যারা নেতৃত্বে রয়েছেন তাদের কাছ থেকে আমি এই পরিকল্পনা জানবো যে তাদের এইবারের আয়োজনটি কেমন। আমি প্রথমেই যেতে চাই যে ফোবানার এবারে যে হোস্ট কমিটি বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি সেই তার যে কর্ণধার এবং এই হোস্ট কমিটির যিনি আহ্বায়ক জিআই রাসেল, আপনি একটু বলবেন যে এই করোনা মহামারীর মধ্যে এইবারের ফোবানা সম্মেলনটি আপনারা করছেন, আপনাদের আশা কি? থ্যাংক ইউ আপনাকে, সময় টিভিকে। আমরা অনেক করোনার জন্য অনেক বাধা বিপত্তি করে আমরা লাইফে আমরা ফোবানা করব ওয়াশিংটনে। আমরা সবাই বাংলাদেশি যারা নর্থ আমেরিকা আছে আমরা সবাই সাহায্য চাচ্ছি। ইনশাল্লাহ আপনারা আসবেন। আমরা লাইভ এই বছরই ওয়াশিংটনে ফোবানা হবে, ওয়ান অফ বিগেস্ট হোটেল, গেলড হোটেল। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আহ্বায়কের কথা শুনছিলাম, আমরা এখন শুনবো মেম্বার সেক্রেটারি, সাংবাদিক, লেখক, কথা সাহিত্যিক শিব্বির আহমেদ। তার কাছ থেকে জানবো যে এইবারের সম্মেলনটি কি ভিন্নতা নিয়ে আসছেন আপনারা প্রবাসী বাংলাদেশিদের জন্য। গত এক বছর ধরে আমরা করোনার একটি কঠিন সময়ের মধ্যে পার করছি। এই কঠিন সময়ের মধ্যে যে আমরা একটি দর্শক উপস্থিতিতে আমরা 35তম ফোবানা উপহার দেওয়ার জন্য চেষ্টা করছি, স্বাধীনতার 50 বছর পালন করবার চেষ্টা করছি, ঢাকা ইউনিভার্সিটির 100 বছর, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 50 বছর। এই প্রত্যেকটি প্রোগ্রাম আমরা এবার গ্রেটার ওয়াশিংটনের সবচেয়ে বৃহৎ হল 7 স্টার হোটেল গেলড হোটেলে আমরা দর্শক উপস্থিতিতে আমরা ফোবানা করছি। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি আরো একজনের সঙ্গে কথা বলবো যে ফোবানার যে মূল সংগঠন, সেই সংগঠনের যে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান রাজনীতিক এবং ব্যবসায়ী জাকারিয়া চৌধুরী, আপনাকে একটু জানতে চাই যে এই করোনা মহামারী কাটিয়ে স্বাভাবিক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এই অবস্থায় ফোবানাকে আপনি কোথায় নিয়ে যেতে চান? ধন্যবাদ হাসানুজ্জামান সাকি এবং সময় টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমরা একটি বৈশ্বিক মহামারীর ভিতর দিয়ে আমরা দিন পার করছি। এই সময়ে আমাদের এবারের কনভেনশনটি হবে আমাদের একটি স্ট্রেসের পরে আমরা আজকে উৎসবমুখর পরিবেশে। আপনারা জানেন যে আমাদের প্রেসিডেন্ট বাইডেন অলরেডি ঘোষণা করেছেন আমরা যারা এখন থেকে আমরা যারা ভ্যাকসিনেটেড হয়েছি সম্পূর্ণ মাস্ক মুক্ত পরিবেশে আমরা একত্রিত হতে পারবো। আমি যতটুকু জানি যে মিস্টার জাকারিয়া, আপনি প্রধানমন্ত্রীর কাছে এবং সরকারের কাছে একটি আবেদন জানিয়েছেন যে বিমান চলাচল যেন স্বাভাবিক হয়, শিল্পীরা যেন বাংলাদেশ থেকে এখানে আসতে পারে, এই বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, আমরা ইতিমধ্যে যেহেতু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি দেখেছেন 1% নেমে এসেছে, তো আমরা আশা করি যে আমাদের পরিবেশ অনেক উন্নত হয়েছে। আমরা আশা করছি আগামী লেবার ডে উইকেন্ডে আমরা একটি ফিজিক্যালি একটি সম্মেলন আমরা করতে পারবো এবং আমরা উত্তর আমেরিকার সকল সংগঠনের সহযোগিতা কামনা করছি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি যারা যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বিমান চলাচল স্বাভাবিক করা হয় এসে এবং যারা সম্মেলনটি সরকারের পক্ষ থেকে। জাকারিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন কথা বলবো এই আয়োজনে যিনি চিফ প্যাট্রন কবির পাটোয়ারি, একটু সামনে আসবেন, একটু বলবেন যে এইবারের আয়োজনটি কেন ভিন্ন হবে বলে মনে করছেন আপনারা? এইবারের আয়োজনটি ভিন্ন অবশ্যই, যেহেতু আমরা একটা বৃহত্তর একটা 7 স্টার হোটেলে আমরা করতে যাচ্ছি আর কি। তা আমাদের ব্যাপক পরিকল্পনা আছে, আমরা একটা বাংলাদেশের মিনি বাংলাদেশের আমেজে আমরা এই ফোবানাটা সবাইকে উপহার দিব আর কি। সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফোবানার থেকে আসার জন্য এবং আমাদেরকে যেন বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে। এই সম্মেলনের যুগ্ম আহ্বায়ক পারভিন পাটোয়ারির বক্তব্য আমরা শুনবো। আসসালামু আলাইকুম সাকি ভাই, সময় টিভি এবং সাকি ভাইকে আমাদের 35th ফোবানা কনভেনশন থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের ইনশাল্লাহ আমাদের 35th ফোবানা কনভেনশন খুবই ভালো হবে, কারণ আসলে এই করোনা মুক্ত এখন আমরা মাস্ক তেমনটা পড়তে হয় না। তো আশা করি এই গত 1.5 বছর সবাই একদম হাঁপিয়ে উঠেছে আসলে। তো এই ফোবানায় আশা করি সবাই ভালো লাগবে, সবাই আসবেন, সবাইকে আমন্ত্রণ। অনেক ধন্যবাদ। আমি এই ট্রাই স্টেটের একজন বিশিষ্ট নাগরিক যিনি বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম একটি বিশ্ববিদ্যালয়ের মালিকানা যার হাতে রয়েছে, পিপল অ্যান্ড টেক এবং গ্লোবাল ইউনিভার্সিটির চেয়ারপারসন এবং চ্যান্সেলর আবু বকর হানিফ, তার কাছ থেকে জানতে চাইবো যে এইবারের ফোবানার কাছে আপনার প্রত্যাশা কি? ডেফিনেটলি আপনারা জানেন গত বছর অনলাইনের মধ্যে ফোবানা হয়েছে, এইবার ফিজিক্যালি হবে এবং এটা ওয়াশিংটন ডিসিতেই হবে। আমি মনে করি সবার সর্বাত্মক সহযোগিতা এটা সুন্দর একটা ফোবানা আমরা উপহার দিতে পারবো এবং আমরা পিপল অ্যান্ড টেকের পক্ষ থেকে গ্লোবাল ইউনিভার্সিটির পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক এবং কাজল, আপনাকে যেটি বলছিলাম যে যুক্তরাষ্ট্রে নর্থ আমেরিকার মধ্যে
প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় এই সম্মিলন। গত বছর সেই সম্মিলনটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে হয়েছিল, কিন্তু মহামারী কাটিয়ে অনেকটাই স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্র। এই বছর যে সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি একটি বৃহৎ সম্মেলন হবে। সেখানে 10,000-এরও বেশি বাংলাদেশি বিভিন্ন স্টেট থেকে এই ওয়াশিংটন ডিসিতে এসে সমবেত হবেন এবং সবার সম্মিলিত প্রয়াসে ফোবানা যেমন সফল হবে তেমনি যুক্তরাষ্ট্র আরও স্বাভাবিক জায়গায় পৌঁছাবে, এমন প্রত্যাশাই করছেন সবাই। এই ছিল আমার কাছে কাজল, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ভার্জিনিয়া। ফোবানা সম্মেলনের খবর জানাতে সেখানকার প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। জীবনে একটু আর্থিক স্বাচ্ছন্দ্য আনতে ও পরিবারের মুখে হাসি ফোটাতে স্বদেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি দেয়া প্রবাসী নির্মাণ শ্রমিকদের ঈদ কাটে অনেকটা নিঃসঙ্গ আর একাকিত্বে। তবু ভাগ্য উন্নয়নের জন্য লড়াই করে যান রেমিটেন্স যোদ্ধারা। মাস শেষে বেতন পেয়ে ঈদের টাকা পাঠিয়ে পরিবারের মুখে হাসি দেখে কিছুটা আনন্দ অনুভব করেন এই প্রবাসীরা। মালয়েশিয়া থেকে সেই খবর জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। প্রিয়জনদের ছেড়ে বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ কাটে অনেকটাই নিঃসঙ্গ আর একাকিত্বে। উন্নত জীবন, পরিবারের একচিলতে সুখ আর মুখ ভরা হাসি ফোটাতে বিদেশে পাড়ি জমান তারা। করোনাকালীন অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যেও হাড়ভাঙ্গা পরিশ্রম করে অর্থ উপার্জন করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন প্রবাসী নির্মাণ শ্রমিকরা। এবছর মসজিদে সীমিত পরিসরে ঈদের জামাত আদায় করতে পারলেও ঘরোয়া আয়োজনেই সীমাবদ্ধ ছিল প্রবাসীদের ঈদ উৎসব। প্রবাস জীবন মানেই কষ্ট, ঠিক আছে। যে ঈদের দিনটা আমাদের গেল, ঈদের দিনটা হ্যাঁ অনেক কষ্টের, বাট যখন আমরা টাকা পাই, টাকাটা দেশে দিই, বাবা মা হাতে পাই, তখন অনেক আনন্দ লাগে। আজ 1 বছর দেখেন মসজিদে জুমার নামাজও পড়তে যাইতে পারি না, ঈদটা কাটালাম রুমের ভিতরে। ঈদেতে মানুষ অন্য কোনো জায়গায় যায়, কিন্তু লকডাউনে পড়ে আসলে আমরা কোনো জায়গায় যেতে পারিনি। যা আমরা স্যালারি পাই তা দেশের বাড়িতে পাঠিয়ে দেই, দেশের লোক আনন্দ পেলে আমরাও আনন্দ পাই। নানা জটিলতায় দেশে গিয়ে প্রিয়জনের সাথে দেখা করতে পারেননি অনেক প্রবাসী। করোনাকালে মুঠোফোন আর ভার্চুয়ালি কথা বলে ঈদ কেটেছে তাদের। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। পরিবারের সাথে ঈদ করে ঢাকায় ফিরতে শুরু করেছে অনেকে। সে খবর জানাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কড্ডা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ড। রিঙ্কু। কাজল, আসলে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ কাটিয়ে মানুষ আবারও কর্মস্থলে ফিরতে শুরু করছে। অর্থাৎ আমি এখন দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকা। আমরা দেখছি যে এই সিরাজগঞ্জ থেকে রাজধানী ঢাকামুখী যারা কর্মস্থলে যারা যাচ্ছেন এবং তাদের জন্য কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে সব ধরনের বাস কিন্তু আসলে খোলা রয়েছে। আমরা ঈদ যাত্রায় যেটি দেখেছিলাম যে ট্রাক অথবা মাইক্রো এবং প্রাইভেট কারে করে মানুষ বাড়ি ফিরছিল, সেই ক্ষেত্রে এখন কিন্তু তার ভিন্ন চিত্র। আমরা সকাল থেকে কোনো ট্রাকে আসলে যাত্রী পরিবহন দেখিনি। এই সিরাজগঞ্জ থেকে বা উত্তরবঙ্গ থেকে যে ধরনের যেগুলো বাস আসলে যাত্রীবাহী বাসগুলো চলাচল করে সেগুলো কিন্তু সবগুলো চালু রয়েছে এবং সকাল থেকেই এই যাত্রীরা এই বাসে করে তাদের আসলে কর্মস্থল রাজধানীমুখী হচ্ছেন। আমরা দেখেছি যে বাসের যেটি নিয়ম, অর্থাৎ এক সিটে একজন করে বসার নিয়ম থাকলেও সেখানে কিন্তু সেটি মানা হচ্ছে না, গাদাগাদি করে মানুষজন নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যাত্রীরা যেটি জানিয়েছে যে তাদের একটি স্বস্তির বিষয় যে তারা ঈদ যাত্রা যেমন করেছে ট্রাকে করে বা ব্যক্তিগত পরিবহন ভাড়া করে, সেই ক্ষেত্রে তাদের স্বস্তির কথা হচ্ছে যে যেহেতু ট্রাক আসলে বাস আসলে চালু হয়েছে বা এই সিরাজগঞ্জ থেকে বা বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাস সরকারিভাবে চালু না হলে কিন্তু তারা শ্রমিকরা তারা কিন্তু আসলে বাস বের করেছে, অর্থাৎ বাসগুলো চলছে এবং এই সকল বাসের স্বাস্থ্যবিধির কোনো আমরা কিছু কোনো স্বাস্থ্যবিধি কোনো নিয়ম মানতে দেখিনি। সেক্ষেত্রে গাদাগাদি করে তারা কিন্তু আসলে এই বাসগুলোতে করেই রাজধানী মুখী যাত্রা করছেন। আর চালকরা যেটি জানিয়েছে যে যেহেতু দীর্ঘদিন তারা করোনার লকডাউনের কারণে বন্ধ ছিল, তারা অনেকটা বাধ্য হয়ে এবং যাত্রীদের চাপ সামলাতে তারা কিন্তু আসলে এই বাস যাত্রীবাহী বাসগুলো কিন্তু আসলে তারা বের করেছেন। সেই ক্ষেত্রে এখানে আমরা তারপরেও দেখেছি যে ব্যক্তিগত বেশ কিছু গাড়ি রয়েছে, প্রাইভেট, মাইক্রো এবং মোটর সাইকেলে করে
মানুষজন কিন্তু আসলে ঢাকামুখী হচ্ছেন। আর পুলিশ প্রশাসন এই পরিবহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে কিন্তু আসলে আমরা পুলিশের আজকে তেমন তৎপরতা আমরা চোখে পড়েনি। আর এই ভাড়ার কথা যদি বলি, যাত্রীরা আমাদেরকে জানিয়েছে যে তারা কিন্তু আসলে ভাড়া নিয়ে একটি অভিযোগ করেছে, কারণ অতিরিক্ত ভাড়া কিন্তু আসলে এই পরিবহন শ্রমিকরা কিন্তু তারা নিচ্ছে, কারণ ঢাকার যেটি ভাড়া তার থেকেও কয়েকগুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আমাদেরকে যাত্রীরা। তো এক কথা বলা যায় যে সিরাজগঞ্জ থেকে অর্থাৎ এই উত্তরবঙ্গ থেকে পাবনা, বগুড়া, রাজশাহী, নওগাঁ এই বিভিন্ন জেলার বাসগুলো কিন্তু চলাচল করছে এবং সকাল থেকে আমরা দেখছি যে প্রতিটি বাস ভরে ভরে কিন্তু মানুষ অর্থাৎ যাত্রীরা কিন্তু ঢাকামুখী হচ্ছেন। এবং আমরা মহাসড়কে তেমন আসলে যানজট না দেখলেও এই সিরাজগঞ্জের কড্ডায় যে সকল বাসগুলো রয়েছে সেগুলো আসলে দাঁড়িয়ে রয়েছে মহাসড়কের ওপরে এবং এখান থেকে তারা নির্বিঘ্নে যাত্রী নিয়ে আসলে চলাচল করছে। যাত্রীরা যেটি জানিয়েছে যে ঈদ যাত্রা তাদের অনেকটাই ভোগান্তি হয়েছিল, অর্থাৎ ঈদে যখন তারা ঢাকা থেকে বাড়ি আসছিল তারা অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়েছিল বলে জানিয়েছে যাত্রীরা। কিন্তু এই ক্ষেত্রে এই বাস চালু বা এই যে বাসগুলো তারা ছাড়ছে শ্রমিকরা, সেই ক্ষেত্রে যাত্রীদের কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে যাত্রীরা। আর সরকারিভাবে কিন্তু আসলে বাস চালুর যেগুলো নিয়ম নীতি বা নির্দেশনা রয়েছে, অর্থাৎ এখনো কিন্তু সরকারিভাবে বাস চালুর কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সেই ক্ষেত্রে শ্রমিকরা অনেকটা বলছে যে অনেকটা বাধ্য এবং যাত্রীদের চাপ সামলাতে তারা এই বাসগুলো চালু করেছে এবং এই ক্ষেত্রে এই বাসগুলো কিন্তু চালু করলেও কিন্তু তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ করেছে যাত্রীরা। এবং স্বাস্থ্যবিধির যেটি কথা, অর্থাৎ বাসের মধ্যে যে স্বাস্থ্যবিধি মানার যেটি নির্দেশনা রয়েছে সেটি কিন্তু আসলে তারা কোনো বাসে আমরা দেখেছি এবং দেখিনি এবং প্রতিটি বাসে পরিপূর্ণ যাত্রী দিয়ে রাজধানী ছাড়ছে এই সিরাজগঞ্জের কড্ডা থেকে। তো মহাসড়কে যানজট না থাকলেও মানুষের অতিরিক্ত চাপ রয়েছে এবং মানুষ কিন্তু অনেকটা নির্বিঘ্নে যাত্রীবাহী বাসে করে কিন্তু ঢাকা যেতে পারছেন, অর্থাৎ তাদের কর্মস্থলে ফিরতে পারছেন। মহাসড়কে যানজট খুব একটা নেই, তবে মানুষের অতিরিক্ত চাপ রয়েছে এবং যাত্রীরা তাদের নির্দিষ্ট গন্তব্য অর্থাৎ কর্মস্থল রাজধানীমুখী হচ্ছেন এই যাত্রীবাহী বাসে করে। তো এই ছিল আমার কাছে আসলে মহাসড়কের সর্বশেষ খবর। ঢাকামুখী মানুষের খবর জানাতে সিরাজগঞ্জের কড্ডা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিঙ্কুকুণ্ড। সুনামগঞ্জের হাওর এলাকায় বজ্রপাতে প্রাণ রক্ষার কোনো ব্যবস্থা নেই। ধান কাটার সময় বজ্রপাতে মারা যান কৃষক, মাছ ধরতে গিয়েও বজ্রপাতে প্রাণহানি হয় জেলেদের। পাবো বলছে বজ্রপাতে মৃত্যু রোধে বজ্র নিরোধক দণ্ড স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিন্তু স্থানীয়রা চান স্থায়ী ব্যবস্থা। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের রিপোর্ট। দেশের সবচেয়ে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জের হাওরে। সেখানে বজ্রপাতে মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও আজ পর্যন্ত হাওরবাসীকে রক্ষার কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতি বছরই বজ্রপাতে প্রাণ হারান কৃষক, কৃষানে, জেলে সহ সাধারণ মানুষ। মধুরাপুর গ্রামের দুই ভাই সম্প্রতি হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান। আহত হন ৩ জন ধান কাটা শ্রমিক। সরকারের পক্ষ থেকে নিহতদের ২০,০০০ এবং আহতদের ৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেয়া হলেও একমাত্র উপার্জনশীল ব্যক্তিদের হারিয়ে পরিবারগুলো অসহায়। দিন জানতা দিন রোজা খাইতাম আমরা, আর বর্তমান আর কিচ্ছু নেই। মানে আমার একটা বাইশান নাই, আমরা কেমনে খাইতাম, কেমনে চলতাম। স্থানীয়রা জানান প্রতি বছর ধান কাটা ও মাছ ধরার সময় আতঙ্কে থাকেন তারা। চোখের পলকে বজ্রপাত, কোনো কিছু বুঝে ওঠার আগেই মারা যায় মানুষ। আটটা দেখিতে হইলো ভাই, আমরা কিচ্ছু কইতে পারি না, একবারে জবান বন্ধ হয়েছে সবের। টাটা পড়লে তার বাদে আমরা ধান কাটতে পারি না, হাঁস ঘরে যদি ডরাইয়া বাড়িতে হই। আগে তো বাঁকা টাটা মানুষের পড়তো না, ওখান তো জন্য মানুষের টাটা হয়ে থাকে। নৌকা ডুবলে সার দিয়ে উঠতে পারলাম, যখন ঠাড়া দিলে ভাই মারা যাইমু, তো বই আমরা মনে করেন ঠিক মতো রুজু করতে পারি নাই। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে হাওরে বজ্র নিরোধ দণ্ড স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। 629টি বজ্র নিরোধক পলি স্থাপন করা হবে। যেভাবে দুর্ঘটনা ঘটছে সেটি প্রায় শেষ হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। জেলা প্রশাসক বললেন, আর্থিক সহায়তার পাশাপাশি বজ্রপাত কমাতে গাছ লাগানো হবে। বজ্রপাত থেকে রক্ষার জন্য আমরা ভবিষ্যতে হাওরের মধ্যে গাছ লাগানোর চেষ্টা করব। গত 28 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে মৃত্যু হয়েছে 4 জনের। সময় সংবাদ, সুনামগঞ্জ। ঝিনাইদহে সপ্তাহ ব্যবধানে মন প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। জেলার সবচেয়ে বড় পেঁয়াজের হাট শৈলকুপায় প্রকারভেদে 1250 থেকে 1300 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ।
সরবরাহ কম থাকায় গত সপ্তাহের চেয়ে প্রতি মনে 50 থেকে 100 টাকা বেশি পাচ্ছেন কৃষক। হাটে পেঁয়াজের পরিমাণ কম থাকার সুযোগে কিছুটা বাড়তি সুবিধা পাচ্ছেন তারা। এই অবস্থা অব্যাহত থাকলে উৎপাদন খরচ উঠিয়ে লাভের আশা করছেন প্রান্তিক চাষিরা। তবে বাজারে সরবরাহ বাড়লে দামও কমে আসবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। গত আটা পেঁয়াজ ছিল আপনার 1220 টাকা, আজকের বাজারে 1300 টাকা। ঈদের আগে 1150-1200, আজকে আমদানি কমের কারণে আপনার 1250 থেকে 1300 পর্যন্ত বেচা কেনা হচ্ছে। 20 মে থেকে নওগাঁর বাগান থেকে গুটি ও 26 থেকে গোপালভোগ আম নামানোর ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। শেষ সময় বাগানগুলোতে চলছে নিবিড় পরিচর্যা। আম নামানোর খবর জানাতে এই মুহূর্তে মান্দার সতীহাট বাগানে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি চলেছে তার কাছে। রকি। ধন্যবাদ কাজল। আপনাকে জানিয়ে রাখি, বরেন্দ্রর বাগানগুলোতে কিন্তু এখন আম নামানোর একটি প্রহর গুনছে বাগান মালিকরা। ইতিমধ্যে কিন্তু বেশিরভাগ বাগানগুলোতে কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে। আগামী 20 মে থেকে গুটি জাতের যেসব আম রয়েছে এই আমগুলো নামানো হবে। এর পরবর্তীতে 26 মে থেকে কিন্তু জাতের যেসব আম বলা হচ্ছে স্থানীয় ভাষায় ল্যাংড়া, গোপালভোগ, খিসাপাত, এই জাতীয় আমগুলো কিন্তু এখন শেষ মুহূর্তে নামানোর জন্য বাগান মালিকরা একটা অপেক্ষা করছে। এবং এবছর কিন্তু আমের যে ধরন বা আকার তা কিন্তু গেল মৌসুমের চেয়ে অনেকটা ভালো হয়েছে বলছে কৃষি বিভাগ। এর কারণ হিসেবে তারা বলছে যে প্রথম পর্যায়ে কিন্তু কিছুটা প্রতিকূল আবহাওয়া ছিল, পরবর্তীতে এবার কিন্তু আবহাওয়াটা অনেকটাই সহনীয় ছিল। বিশেষ করে রোদের যে তাপমাত্রা তা বেশি ছিল, অন্যদিকে কিন্তু পরে কিন্তু কয়েক দফা বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টির কারণে কিন্তু আমের যে প্রকৃতি তা কিন্তু অনেক ভালো হয়েছে। এই কারণে কিন্তু বেশ আশাবাদী এখানকার বাগান মালিক এবং কৃষি বিভাগের মতে কিন্তু এ জেলায় প্রায় 26,000 হেক্টর জমিতে আমের বাগান গড়ে তোলা হয়েছে, যেখান থেকে 3,75,000 মেট্রিক টন কিন্তু আম এবার কিন্তু বাজারজাত হবে এমন প্রত্যাশা কৃষি বিভাগের পক্ষ থেকে করা হচ্ছে। তো জানিয়ে রাখি, কিন্তু গেল মৌসুমে এই জেলায় আমের কিন্তু বিরাট একটা বাজার গড়ে উঠেছিল। গেল 3-4 বছর ধরেই কিন্তু এই বাজারটা কিন্তু আস্তে আস্তে বাড়ছিল। তবে গেলবার প্রথম পর্যায়ে আমের বাগান মালিকরা আমের দরের ক্ষেত্রে কিছুটা ক্ষতির শিকার হয়েছিল, পরবর্তীতে কিন্তু ভালো একটা দর পেয়েছিল। এই কারণে কিন্তু আমের বাগান মালিকদের পক্ষ থেকে আমরা যা জানতে পারছিলাম, তারা বলছেন যে এই লাভের দিক থেকে তারা বেশ আশাবাদী হওয়ার ফলে গেল 2 বছরে কিন্তু এই জেলায় প্রায় 1,500-এর উপরে বাগান নতুন করে গড়ে তোলা হয়েছে। এবং বরেন্দ্র এলাকায় কিন্তু মাটির যে ধরন তা কিন্তু আম চাষের বেশ উপযোগী, এবং এ কারণে দিন যাচ্ছে কিন্তু আমের বাগান দ্রুত বাড়ছে। এবং বাণিজ্যিকভাবে আম বাগান গড়ে তোলার কারণে কিন্তু এই জেলায় বর্তমানে কিন্তু অন্যান্য জেলার চেয়ে বিশেষ করে রাজশাহী এবং চাঁপাই নবাবগঞ্জের পরবর্তীতে আমের বড় একটি বাজার কিন্তু এই বরেন্দ্র জনপদ এখন কিন্তু নওগাঁয় এখন বলা হচ্ছে। এবং এই জেলায় আস্তে আস্তে আমের যে বাজার তা কিন্তু গেল মৌসুমে 1,000 কোটি টাকার মতো কেনা বেচা হয়েছিল। এবারও কৃষি বিভাগ বলছে যে বর্তমান যে বাজার ব্যবস্থা, বর্তমান আমের যে ধরন, তাতে তারা আশাবাদী যে এবার কিন্তু 1,000 কোটি টাকার বেশি বাজার এখানে একটা গড়ে উঠবে এবং এই আম কেন্দ্রিক অর্থনীতিতে বড় একটি ভূমিকা তারা রাখতে পারে। এবং আরেকটি বিষয় হলো যে এই জেলায় কিন্তু প্রায় 22 প্রজাতির আম চাষ হয়ে থাকে। চাষ বলতে বাগানে তারা গড়ে তুলেছে বাগান। এই জাতগুলোর মধ্যে উন্নত জাত রয়েছে, বিশেষ করে গোপালভোগ, ল্যাংড়া, খিসাপাত, মোহনভোগ। এই জাতীয় জাতের আম কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি হওয়ার কারণে এই জনপদ থেকে কিন্তু সারা দেশের বড় একটি যোগান কিন্তু এই নওগাঁ জেলা থেকেই বাগান মালিকরা দিয়ে থাকেন। এবং বাণিজ্যিকভাবে বাগান অধিক গড়ে তোলার কারণে কিন্তু এই জেলায় নতুন করে ধানের পরে আমের একটি বাজার গড়ে উঠেছে এবং অর্থনৈতিকভাবে বেশ বড় একটি ভূমিকা রাখছে। বরেন্দ্র এলাকায় একসময় কিন্তু পানির অভাবে এই জনপদের বিস্তীর্ণ মাঠ কিন্তু ফাঁকা থাকতো এবং অনেক এলাকা কিন্তু অনাবাদি পড়ে থাকার ফলে কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে ছিল। কিন্তু গেল 3-4 বছর বা 5 বছর ধরে এই জনপদে পানির কিছুটা বৃদ্ধি পেয়েছে, পানির কিন্তু সংস্থান তৈরি হয়েছে, ফলে নতুন নতুন বাগান গড়ে উঠছে এবং ফল চাষের ক্ষেত্রে কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা এখানে লক্ষ্য করছি। এবং এই জনপদের মানুষের কিন্তু এখন আমরা যেটা লক্ষ্য করছিলাম, অর্থনীতিতে বড় একটি ভূমিকা রাখছে আম এবং আমের নতুন বাজারজাত, নতুন বাজার ব্যবস্থাপনা কিন্তু ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এখানকার যারা বাগান মালিক রয়েছেন তারা বেশ উজ্জীবিত হচ্ছেন এবং নতুন নতুন বাগান গড়ে তুলছেন। এবং এই বাগানগুলো থেকে কিন্তু
আগামী মৌসুমে প্রথম পর্যায়ে 26শে মের পর থেকে কিন্তু বাণিজ্যিকভাবে পরবর্তীতে জুন এবং জুলাই পর্যন্ত কিন্তু এই আমের প্রায় 2.5 মাসের একটা কারবার হয়ে থাকে এবং পরবর্তী ফেজে যে আমগুলি সবচেয়ে বেশি ভালো একটি বাজার পেয়ে থাকে তা হলো এই জনপদে সবচেয়ে বেশি আম উৎপাদনের ক্ষেত্রে আম্রপলি জাত একটি জাত রয়েছে, যে আম্রপলির এই জাতের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে গাছে ছোট গাছ কিন্তু আমের ফলন বা আমের যে আকার প্রকৃতি তা অনেক বেশি হওয়ার কারণে কিন্তু অনেকটা লাভবান হয় এবং আম্রপলি আমের একটা ভালো বাজার এই পরবর্তী মৌসুমে তারা পেয়ে থাকে এবং গেল মৌসুমে কিন্তু 4,000 টাকা মন পর্যন্ত, 4 থেকে 5,000 টাকা মন, যেটা 150 টাকা পর্যন্ত তারা বিক্রি করেছিল এই আম্রপলি জাতটা। তবে এই জাতীয় ছোট ছোট গাছে কিন্তু আমের বেশ ফলনের হার এবার অনেক ভালো হয়েছে এবং এই ফলনই কিন্তু বাগান মালিকদেরকে নতুন করে একটা আশা জাগাচ্ছে এবং তারা বেশ স্বপ্ন দেখছেন যে আগামী মের পর থেকে কিন্তু বাণিজ্যিকভাবে এই আমগুলো নামানো হবে এবং সারা দেশে কিন্তু ছড়িয়ে দেওয়ার জন্য তাদের একটা প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করছিলাম। তবে শেষ সময়ে কিন্তু আমের যে ফলন এবছর কিন্তু গেল মৌসুমের চেয়ে ফলনটা কিছুটা বেশি হচ্ছে। কৃষি বিভাগ বলছে যে এবার যে বিষয়টি তারা লক্ষ্য করেছেন যে প্রথম পর্যায়ে কিন্তু আমের যে প্রতিকূল পরিবেশ, কিছুটা শীতের কারণে দেরিতে এসেছিল মুকুল এবং দেরিতে আসার পরবর্তীতে এই মুকুলের কিন্তু যে ফলন তা কিন্তু পরে বেশ তপ্ত রোদ ছিল, এই রোদের কারণে আমের জন্য বেশ সহায়ক হয়েছিল এবং সহায়ক হওয়ার কারণে পরে কিন্তু এই জাতীয় আমের যে উৎপাদন ব্যবস্থা এবার কিন্তু তারা বেশ আশাবাদী। তারা বলছেন যে এবার গেল মৌসুমের চেয়ে প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ মেট্রিক টন আম এবার কিন্তু বেশি উৎপাদন হবে এবং উৎপাদিত এই আমের বাজার ভালো আশা করছেন এবং ভালো বাজার ব্যবস্থা পেলে কিন্তু আগামীতে এই অঞ্চলে আমের যে বাজার ব্যবস্থাকে কেন্দ্র করে যে অর্থনৈতিক চাকা ঘুরে দাঁড়ানোর সুযোগ তা কিন্তু আরো তৈরি হতে পারে, এমন প্রত্যাশা কৃষি বিভাগ এবং বাগান মালিকদের পক্ষ থেকে আমরা পাচ্ছিলাম। তো কাজল, এই ছিল নওগাঁর মান্দা এলাকার আমের খোঁজ খবর আমার কাছে। নওগাঁ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী এমআর রকি। খেলার খবর, 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে সকালে ঢাকায় আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। 3 দিনের কোয়ারেন্টাইনের পর অনুশীলনের সুযোগ পাবে অতিথিরা। দ্বিপাক্ষিক সিরিজে চুক্তি অনুযায়ী সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি থেকে কোনো দল পাবে না লঙ্কানরা, এমনটাই জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন। করোনার মাঝেও শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ স্বাভাবিক আছে, তাই লঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে রোববার সকালে ঢাকায় ল্যান্ড করবে মোট 31 সদস্যের শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। ঢাকায় ফিরে থাকতে হবে তাদের 3 দিনের কোয়ারেন্টাইনে, এরপরই মিলবে অনুশীলনের সুযোগ। 19 ও 20 মে মিরপুরের একাডেমিতে অনুশীলন করবে অতিথিরা। তবে অনুশীলনে ক্রিকেট বোর্ড থেকে দেওয়া হবে না লঙ্কানদের কোনো নেট বোলার। 21 মে লঙ্কানরা ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বিকেএসপিতে। প্রস্তুতি ম্যাচেও কোনো প্রতিপক্ষ পাবে না শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ক্রিকেট দল যেমন সুবিধা পেয়েছিল ঠিক তেমনটা পাবে অতিথিরাও। আর দ্বিপাক্ষিক সিরিজের চুক্তিতে এমনটা উল্লেখ আছে বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী। বায়োবাবল প্রোটোকল আমরা রিসিপ্রোকেট করব। আমাদের দলটা যখন গিয়েছিল ফার্স্ট 3 ডেজ তারা হোটেল কোয়ারেন্টাইন করতে হয়েছে, রুম কোয়ারেন্টাইন। সে একই রকম শ্রীলঙ্কা দলও প্রথম 3 দিন রুম কোয়ারেন্টাইন করবে এবং তারপরে তারা সীমিত পরিসরে প্র্যাকটিসের সুবিধা পাবে। বাইরের কাউকে অংশগ্রহণটা এখন বর্তমান এনভায়রনমেন্টে সীমিত, সেক্ষেত্রে যদি তাদের কোনো রিকোয়েস্ট থাকে সেটা আমরা হয়তো দেখব। ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2023 বিশ্বকাপের বাছাই পর্বের অংশ এটি। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ হওয়ায় বাংলাদেশের লক্ষ্য অন্তত 3টি ওয়ানডেতেই জয়। 23 মে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। বাকি 2 ওয়ানডে 25 ও 28 মে। দিবারাত্রির সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। আবারও যাত্রা খবর, ঈদের ছুটি কাটানো শেষে বাংলা বাজার শিমুলিয়া নৌরুট দিয়ে রাজধানীতে ছুটছেন কর্মজীবী মানুষ। এই মুহূর্তে বাংলা বাজার ফেরিঘাটে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছে তার কাছে। সঞ্জয়। কাজল, আপনি জানেন যে দক্ষিণ অঞ্চলের 21 জেলার মানুষ এই মাদারীপুরে বাংলা বাজার শিমুলিয়া নৌরুট দিয়ে রাজধানী ঢাকার সাথে যাতায়াত করে। ঈদে যারা ছুটিতে এসেছিলেন তারা আজ ভোর থেকেই কিন্তু কর্মস্থল রাজধানী ঢাকায় যোগদান করছেন। যারা আসতে পারেননি এখন পর্যন্ত তারা কিন্তু ঘাট কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন, যেহেতু আজকে অফিস খোলা এবং
ছুটি শেষ, এজন্য ভোর থেকে যেমন যাত্রীর চাপ শুরু হয়েছে এবং পরবর্তীতে যাত্রীর চাপ আরো বাড়বে বলে আমাদের কাছে জানিয়েছেন এই ঘাট কর্তৃপক্ষ। এবং যাত্রীরা অভিযোগ করেছেন যেহেতু গণপরিবহন বন্ধ, এজন্য তাদের দূরপাল্লার বাস যেহেতু বন্ধ রয়েছে, দক্ষিণাঞ্চল বিভিন্ন জেলা থেকে এখানে ঘাট পর্যন্ত আসতে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। বিভিন্ন যানবাহনে তারা এসেছেন খুব কষ্ট করে, ভেঙে ভেঙে, এই জন্য গুনতে হয়েছে 2 থেকে 3 গুণ বাড়তি ভাড়া কিন্তু গুনতে হয়েছে। এছাড়া যদি আপনাকে একটু বলে রাখি যে যে হারে দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ রাজধানীতে যাচ্ছেন, ঠিক একইভাবে রাজধানী থেকেও কিন্তু এখন এই একটু চাপ কম হওয়ায় কিন্তু তারা দক্ষিণাঞ্চলের ঈদের যে আসতে না পারার কারণে এখন আবার বাড়িতে যাচ্ছেন। ঘাটে এই মুহূর্তে অসংখ্য গাড়ির চাপ রয়েছে, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, প্রাইভেট কার সহ অন্যান্য গাড়ির চাপ বেশি রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের কিন্তু অনেক লোকজন এখানে যাতায়াত করে থাকেন এই নৌরুট দিয়ে। এই নৌরুট দক্ষিণাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার বলা হয় এবং এটি রাজধানী ঢাকার সাথে যোগাযোগের জন্য সহজ হওয়ায় এই দক্ষিণাঞ্চলের মানুষ কিন্তু এই নৌরুটটি ব্যবহার করে থাকেন। আর স্বাভাবিক সময়ে প্রতিদিন এই নৌরুট দিয়ে রাজধানী ঢাকার সাথে 30,000 মানুষ যাতায়াত করেন। ঈদ আসলে এর সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। এখানে ঘাটে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, ট্রাফিক পুলিশ রয়েছেন, থানা পুলিশ, জেলা পুলিশ সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত রয়েছেন এবং যাত্রীদের যে হয়রানি বন্ধে তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। আপনাকে একটু বলে রাখি যে দেশে তো এই মুহূর্তে লকডাউন চলমান, সেই লকডাউনের উপেক্ষা করে দক্ষিণাঞ্চলের মানুষ ঈদে বাড়ি গিয়েছেন এবং সেখান থেকে এখন রাজধানী ঢাকায় ফিরছেন। এই নৌ রুটে সম্প্রতি যে 2টি দুর্ঘটনা ঘটেছে, একটি স্পিডবোট এবং ফেরিতে, এই ফেরি দুর্ঘটনার পরে এই নৌ রুটে বর্তমানে 15টি ফেরি দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। অর্থাৎ যাত্রীরা যখনই আসছেন তারা ফেরিতে উঠছেন এবং ফেরিতে উঠে এই 7.5 কিলোমিটারের নৌ রুটে পদ্মা পাড়ি দিচ্ছেন। এই ঘাট এলাকায় আপনি জানেন যে 87টি লঞ্চ এবং 250-এর মতো স্পিডবোট চলাচল করে। সেই স্পিডবোট এবং লঞ্চ কিন্তু চলাচল বন্ধ রয়েছে, সরকার ঘোষণা দেওয়ার কারণে কিন্তু এগুলো বন্ধ রয়েছে। এর ফলে যাত্রীদের অসংখ্য চাপ রয়েছে ফেরিতে, অর্থাৎ প্রত্যেকটি ফেরি কিন্তু পরিপূর্ণভাবেই যাত্রী নিয়ে যাচ্ছেন, কোনো ফেরি কিন্তু কখনো খালি যাচ্ছে না। ফেরিতে যাত্রীর পরিমাণ এতই বেশি যে বিশেষ করে যে ব্যক্তিগত গাড়ি রয়েছে সেই গাড়িগুলো কিন্তু তেমনটা উঠতে পারেন না, যার ফলে যাত্রীদের চাপ রয়েছে এবং যাত্রীরা সকাল থেকেই আসতে শুরু করেছে। এখানে ঘাট কর্তৃপক্ষ যারা বলছেন যে যেহেতু আজকে সাপ্তাহিক প্রথম কর্মদিবস, ছুটি শেষ, সেহেতু দক্ষিণাঞ্চলের যে মানুষ, ঘরমুখ মানুষ গিয়েছিল সেই মানুষ এখন রাজধানীমুখী হচ্ছেন, নিজ নিজ কর্মস্থানে তারা যোগ দিচ্ছেন। এর ফলে ঘাটে ইতিমধ্যে ব্যস্ততা শুরু হয়ে গেছে এবং ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন যে যাত্রী আসলে তারা সাথে সাথে ফেরিতে করে তারা যখনই যাত্রীরা আসবে তখন তারা এই ফেরিতে উঠাবেন এবং ফেরিতে উঠানোর পরেই তারা পদ্মা পাড়ি দেওয়ার ব্যবস্থা করবেন। অর্থাৎ যাত্রীরা ঘাটে এসে কিন্তু যে লঞ্চ এবং স্পিডবোটের অপেক্ষায় থাকছে না, কারণ যেহেতু এগুলো বন্ধ, ফলে তারা ফেরিতে পারাপার হচ্ছে এবং এই ফেরিতে ওঠার পরপরই কিন্তু তারা পদ্মা পাড়ি দিচ্ছেন। এবং এখানে যাত্রীদের সুবিধার্থে 25 টাকা, যারা লুজ যাত্রী রয়েছেন তাদের 25 টাকা ভাড়া গুনতে হচ্ছে ফেরিতে। 25 টাকা টিকিট দিয়ে তারা এই ফেরিতে উঠছেন এবং পরবর্তীতে পদ্মা পাড়ি দিয়ে এবং শিমুলিয়া ঘাটে পৌঁছানোর পর রাজধানী ঢাকায় নিজ নিজ গন্তব্যে ছুটছেন। এবং আরেকটু বিষয় বলে রাখি যে সমান তালে কিন্তু রাজধানী থেকেও কিন্তু মানুষ আসছেন এবং তারা নিজ নিজ গন্তব্যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাচ্ছেন পরিবারের সাথে ঈদ করতে। আপনাকে একটু বলে রাখি, ঈদের আগে যেমন একটু চাপ থাকে রাজধানী থেকে আসার, সুবিধার্থে মানুষ এখন ঈদের 2 দিন পরেই 3 দিন পরেই কিন্তু নিজ নিজ জেলায় ছুটছেন, যাতে স্বাচ্ছন্দ্যে তারা যাতায়াত করতে পারেন এবং পরিবারের সাথে তারা আনন্দ উৎসব ভাগাভাগি করতে পারেন। এবং এখন যারা রাজধানী থেকে দক্ষিণাঞ্চলে যাচ্ছেন তারা কিন্তু আবার যখন ফিরবেন তখনও কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে ফিরবেন, তখন তেমন কোনো চাপ থাকবে না বলে যাত্রীরা জানিয়েছেন। তো কাজল, এই ছিল আমার কাছে মাদারীপুরের বাংলা বাজার ফেরিঘাট থেকে ঈদ শেষে যে মানুষ রাজধানীতে যাচ্ছেন তার সর্বশেষ খবর। বাংলা বাজার ফেরিঘাট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সঞ্জয় করমগার। পরপর 2বার চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় আসরের ফাইনালের ভেন্যু পর্তুগাল হওয়ায় উন্মাদনার শেষ নেই পর্তুগিজদের মধ্যে। তাদের সঙ্গে উদ্দীপনা বিরাজ করছে পর্তুগালে বসবাসরত তরুণ ফুটবল প্রেমীদের মাঝেও। পোর্তো ড্রাগন স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালের প্রত্যাশা করছেন তারা। তারিকুল হাসান আশিকা রিপোর্ট। পর্তুগালের বন্দর নগরী খ্যাত উত্তরাঞ্চলের শহর পোর্তো।
নানা ঐতিহাসিক স্থাপনার পাশাপাশি প্রাকৃতিক নানা সৌন্দর্য উপভোগ করতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের লাখো পর্যটকের গন্তব্য শহরটি। এছাড়া জনপ্রিয় ফুটবল ক্লাব এফসি পোর্তোর নানা অর্জনেও অনেকের কাছে পরিচিত দৃষ্টিনন্দন পোর্তো। এই ক্লাবেই নিজস্ব মাঠ স্তাদিও দ্রাগাও বা ড্রাগন স্টেডিয়ামেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের ফাইনাল। করোনার ঊর্ধ্বগতি বিবেচনায় তুরস্ক যুক্তরাজ্যের রেড লিস্টে থাকায় ইস্তাম্বুলে ফাইনাল আয়োজন থেকে সরে আসে উয়েফা। ভেন্যু হয় স্তাদিও দ্রাগাও। এরপর থেকেই উদ্দীপনা বিরাজ করছে পর্তুগিজদের মাঝে। চেলসি এবং ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচটিকে ঘিরে পর্তুগালে থাকা তরুণ সমর্থকরাও প্রস্তুত দারুণ এক ম্যাচ উপভোগে। মাঠে গিয়ে উপভোগের সুযোগ না পেলেও বাইরে থেকেই প্রিয় দলকে সমর্থন দিবেন তারা। চেলসি এবং ম্যানচেস্টার সিটির ফাইনাল ম্যাচটা নিয়ে যে আগ্রহ উদ্দীপনা, এটা এবার অনেক তুঙ্গে, কারণ এবারের ফাইনাল ম্যাচটা আমাদের পর্তুগালে হচ্ছে। কিন্তু চেলসির সমর্থক হিসেবে আমি চাই যে এবারের ফাইনাল কাপটা চেলসি নেক। স্টেডিয়ামে প্রবেশ করতে পারবো না, আমরা বাইরে থেকেই সাপোর্ট দিয়ে যাব। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এটা নিয়ে আমরা যারা ম্যান সিটি সাপোর্টার রয়েছি আমরা সবাই অনেক বেশি আনন্দিত, বিশেষ করে হচ্ছে এটা আমাদের পর্তুগালে খেলা হচ্ছে। আর আমরা আশা করি যে ম্যান সিটি এবার কাপ নেবে। আমি একজন চেলসি বড় সমর্থক, আমি চাই চেলসি কাপ জিতুক। আমরা এই দুই দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করব। এই মাঠে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। এরই মধ্যে ফাইনালকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে পর্তুগিজ প্রশাসন। বিশেষ বিমানে যুক্তরাজ্য থেকে আসা সমর্থকরা কেবলমাত্র 24 ঘন্টার জন্য পর্তুগালে অবস্থান করতে পারবেন এবং তারা স্টেডিয়াম ছাড়া বাইরে ঘোরাফেরার সুযোগ পাবেন না বলে জানিয়েছে পর্তুগালের স্বাস্থ্য সংশ্লিষ্টরা। পর্তুগালে ফুটবল মানেই উৎসব, ফুটবল মানেই উন্মাদনা। সেই উন্মাদনায় যেন বাড়তি মাত্রা যোগ করেছে পরপর দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের এমন আয়োজন। 12,000 দর্শক যারা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন, তাদের বাইরেও প্রত্যেক ফুটবল প্রেমী প্রত্যাশা 29শে মে চেলসি এবং ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচটি হবে জমজমাট এবং আনন্দদায়ক। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পর্তুগাল। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ। ফিরতি যাত্রা ব্যবস্থাপনায় প্রশাসনের সিদ্ধান্ত আজ। কোভিড চিকিৎসায় 43টি অক্সিজেন প্ল্যান্ট কিনছে সরকার। ফেসবুকে বন্ধুত্বের ফাঁদ পেতে অ্যাকাউন্ট হ্যাক, রাজনৈতিক দলের ভুয়া পদের পরিচয় ব্যবহার, লাখ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক গ্রেফতার। রাবার ড্যামে বদলে গেছে দিনাজপুরের 7 উপজেলার জীবন জীবিকা। শুষ্ক মৌসুমে 9,000 হেক্টর জমিতে সেচ সুবিধা, খাদ্যশস্য উৎপাদনে ব্যাপক সাফল্য। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।